নিজের বড় বোনের বাগদত্তার কাছে বিগত 1 ঘন্টা যাবৎ ধর্ষণের শিকার হচ্ছে সৃজা। শুধু বোনের বাগদত্তাই নয়, মানুষটা তার ইউনিভার্সিটির প্রফেসরও হয়। কত সম্মান করতো সে বড় বোনের বাগদত্তা হওয়ার সাথে সাথে নিজের শিক্ষক হওয়ায়। কিন্তু সব সম্মান আজ এক ঝোড়ো হওয়ার সাথে সাথে মিলিয়ে গেল। অনেক আকুতি মিনতি করেছে সৃজা, কিন্তু কিছুতেই লাভ হয়নি। তীর্থ সৃজার কোনো কথাই কানে তুলছে না। নিজের কাজেই মত্ত সে। সৃজাকে অপবিত্র করতে ব্যস্ত তীর্থ। ক্ষিপ্র গতিতে নিজেকে জাহির করছে মেয়েটার উপরে, যেন সৃজাকে তার অবস্থান দেখাতে চায়, তাকে নিজের হাতের পুতুল বানাতে চায়। এটাই যেন প্রমাণ করতে ব্যস্ত সে। নিজের শারীরিক চাহিদা মিটিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তীর্থ। এখন তাকে দেখতে কতটা সুদর্শন আর যোগ্য এক পুরুষ লাগছে। অথচ কিছু ঘন্টা আগেই পৈশাচিক রূপটা দেখিয়েছে সৃজাকে। বিষ ব্যথায় পূর্ণ শরীরটা নিয়ে অনেক কষ্টে উঠে বসল সৃজা। চারিপাশে একবার তাকায়। ঘরের অবস্থা খুবই ভয়ঙ্কর। পুরো ঘরটার উপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে। নিজেকে বাঁচাতে সৃজা এই ব্যর্থ তাণ্ডবগুলো চালিয়েছিল। কি চিৎকারটাই না করেছিল যখন তাকে জোরপূর্বক বিছানায় ফেলে একে বেঁকে পোশাক খুলছিল। মুহূর্তটা ভাবতেই সৃজার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে চাদরটা গায়ে পেঁচিয়ে বেড থেকে নামল। দাঁড়ানোর শক্তিটুকু পর্যন্ত নেই, পা দুটো পর্যন্ত অবশ। শরীরে খুবই কষ্ট হচ্ছে সৃজার। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই দেখতে পেল গলায় ও ঠোঁটে অসংখ্য আঘাত আর ক্ষতচিহ্ন। নিজের শরীরের প্রতি নিজেরই ঘৃণা জন্মালো সৃজার। এই শরীরটা পুরোই অপবিত্র। কথাগুলো মাথায় আসতেই নিজের জীবনটা শেষ করে দিতে ইচ্ছে করলো সৃজার। হঠাৎ সে দুহাতে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে উঠল। নাটক শেষ হয়েছে তোমার? পুরুষালী কণ্ঠের প্রশ্নটা কানে আসতেই চোখ তুলল সৃজা। চোখ মুখ ফুলে গেছে তার অতি কান্নার ফলে। কান্নার ধমকে শরীর কেঁপে উঠছে। তীর্থ তখন বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে, হাতে সিগারেট। গা পুরোই খালি। কোমর অবধি সাদা নরম চাদর থাকলেও তার নিচে আসলে কোনো পোশাক নেই। সৃজা লোকটার দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। তার এমন তীক্ষ্ণ ঘৃণিত দৃষ্টি দেখে তীর্থ তাচ্ছিল্য হাসে। কটাক্ষ করে বলল, কে এভাবে তাকিয়ে কি দেখছো? মারবে আমাকে? তোমার বাপ ভাই কি বিচার দিবে আমার নামে? বলবে যে রেপ করে দিয়েছি তোমাকে? সমস্যা নেই, বলো কি। বলো তীর্থ রেপ করে দিয়েছি তোমাকে। পারলে পুলিশের কাছেও যাও ওদের নিয়ে। দেখে তোমার বাপ ভাইয়ের কত ক্ষমতা। আমাকে কিভাবে শাস্তি দিতে পারে আমিও দেখতে চাই। সৃজা হতভম্ব। ঘৃণিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তীর্থর দিকে। একটু কি অনুশোচনা হচ্ছে না তার? এত বড় একটা অন্যায় করেও এত নির্বিকার কিভাবে? আগে তো এমন ছিল না। কত ভদ্র ডিসেন্ট একটা মানুষ ছিল তীর্থ স্যার, এইভাবে বদলে গেল। সৃজা রেগে বলে, আমি বাইরে গিয়ে এক্ষুনি সবাইকে বলে দেব আপনার সাথে কিছুদিন পর আমার আপুর বিয়ে। আপনি কিভাবে আমার আপুর সাথে এমন প্রতারণা করতে পারেন কি করে? আমি তো আপনাকে আমার ভাইয়ের মতো, বড় ভাইয়ের চোখে দেখতাম। আর শিক্ষক ছিলেন আপনি আমার, কত সম্মান করতাম আমি আপনাকে। এসব কিভাবে করতে পারেন আপনি আমার সাথে? তীর্থ সিগারেটে এক টান দিয়ে মুখে ধোঁয়া ওড়ায়। সেই ধোঁয়া সামনে রেখেই সৃজার দিকে তাকিয়ে বলে, তোমার আপুর সাথে কোথায় করলাম? এখনো তো ওকে কিছু করিই নি। তোমার সাথে তো যা করার করলাম সারা রাত। শুরুটা এখন মনে লাগছে। অনেক শান্তি দিয়েছ। আরও আসবে এমন রাত সামনে। রাত না, দিন রাত দুপুর যে কোনো সময় আমার শরীর গরম হলে তোমার কাছে আসবো। তুমি আমাকে নেবে, আমার সব ফ্রাস্ট্রেশনাল ফিলিংস গ্রহণ করবে। মাঝে মাঝে একটু বেশি ওয়াইল্ড হব মাথা গরম থাকলে। তোমার উপর ঝাড়বো সব রাগ। প্রস্তুত থেকো। তবে তোমার আপুর কী অবস্থা করব সেটা বলতে পারছি না। সিদ্ধান্তে আসবো খুব শীঘ্রই। তোমাকে যদি একদিন চেখে দেখে ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তৃপ্তি পেয়েছি আমি। তোমাকে এবার থেকে ঘন ঘন লাগবে মাথা ঠান্ডা করতে। সৃজার রাগে শরীর কেঁপে উঠল। কি করবে ভেবে না পেয়ে পাশ থেকে একটা কাচের গ্লাস হাতে নিল সে। তেড়ে আসলো লোকটার দিকে, কিন্তু কাছে আসতেই ব্যথায় শীতকার সূচক আর্তনাদ করে উঠল সৃজা। তীর্থ পুরুষালী খসখসে হাত দুটোতে আরও গাঢ় করলো ওই স্পর্শ। ঠোঁটের কোণে ক্ষীণ হাসি টেনে সৃজার খিঁচে বন্ধ করে নেওয়া চোখের দিকে তাকিয়ে আছে। আরও চেপে দিয়ে বলে, তেজ দেখিস আমাকে শালি, 2 টাকার মেয়ে হবি না? আমার বিছানা গরম করাই তো তোর কাজ আজ থেকে। তা তো তেজ আসে থেকে। বলেই নিজে
নগ্ন দেহের উপরে টেনে আনে সে সৃজাকে। সৃজার গায়ে তীর্থর শার্ট। সৃজা অনাকাঙ্ক্ষিত অনুভূতিতে তীর্থর গলায় হাত জড়িয়ে ফেলে গভীর শ্বাস ফেলে। তা তীর্থর মুখের উপর গিয়ে পড়ল সরাসরি। মাথার পেছনের চুলের গোড়ায় শক্ত করে ধরে বলে, কি পারছো কিছু অনুভব করতে? এটাই তোমার স্থান, আর কিছু না। শুধু আমাকে শান্ত করবে, আমাকে নেবে, আর কিছু যোগ্যতা নেই তোমার। ইউ আর জাস্ট নাথিং। সব সুন্দরভাবে মেনে নেবে। বেশি বাড়াবাড়ি করলে তোমার বোনের যে কী হাল করব ভেবেও পাবে না। বলতে বলতে তার হাত সৃজার উরুবে শার্টের ভিতর দিয়ে চলে গেছে। অশ্লীল স্পর্শ তার, নিচেও কেমন নড়ে চড়ে উঠছে বারবার। সৃজার অসহ্য অনুভূতিতে হাতের চাপ বাড়ছে তীর্থর গায়ে, নখ দেবে যাচ্ছে। তীর্থর অবাঞ্ছিত কার্যক্রম উপেক্ষা করে সে কোনোভাবে বলে, জানোয়ার, আমার জীবন শেষ করে শান্তি হয়নি, এখন আবার আমার আপুর জীবন শেষ করবি তুই? তোর মান সম্মান আমি ধুলোয় মিশিয়ে দেবো। আমি এক্ষুনি বাড়ি গিয়ে বাবাকে বলবো, ভাইয়াকে বলবো তুই আমার সাথে কি করেছিস। তোকে জেলের ভাত খাওয়াবো আমি, দেখে নিস তুই। তীর্থকে তুই তোকারি করায় সে প্রচণ্ড রেগে গেল। ফলস্বরূপ সৃজার চুলের গোড়া শক্ত করে ধরে কাছে টেনে বলল, তুই আগে নিজের মান সম্মান বাঁচা। তুই এসব কথা বাইরে গিয়ে বললে তোর আপু আগে মরবে, তারপর তোর বাপ হার্ট অ্যাটাক করবে, তোর ভাই সমাজে মাথা উঁচু করে চলতে পারবে না আর কোনোদিন। আর তুই, তোর কথা বাদই দিলাম। সমাজের চোখে তুই হয়ে থাকবি অপবিত্র কলঙ্কিত এক মেয়ে। আমার কি হবে? আমি কিছু টাকা দিলে পুলিশ আমার কেনা হয়ে যাবে। সৃজা হঠাৎই একটা অভাবনীয় কাজ করে বসল। থু। এক দলা থুতু ছুঁড়ে মারল সে তীর্থর মুখে। সাথে সাথে চোখ খিচে বন্ধ করে নিয়েছে তীর্থ। রাগে তার লাল হয়ে যায় চোখ। ঠাস করে থাপ্পড় মারল সৃজাকে, তারপর এক ধাক্কা মারল। সৃজার পেট গিয়ে ঠেকে বিছানায়। চাদর থেকে বের হয়ে সৃজার উপরে উঠে বসে তীর্থ। সেকেন্ড কয়েকের মধ্যে কিছু একটা করে। অসহ্য ব্যথায় বিছানার চাদর খামচি কেঁদে উঠল সৃজা। সে আর্তনাদ তীর্থ কানে যায়নি। সৃজা কেঁপে কেঁপে উঠছে আর নিজের জীবনের প্রতি নিজেরই ধিক্কার দিচ্ছে। সেই ঘটনার কিছুদিন কেটে গেছে। সৃজার বোন তৃষা আর তীর্থর প্রেমের সম্পর্ক ছিল। তীর্থ আবার সৃজার ভাই তুর্যর প্রিয় বন্ধু, সাথে সৃজার ভার্সিটির প্রফেসর। সৃজা এই বছর ভর্তি হয়েছে তীর্থদের ইউনিভার্সিটিতে। মূলত তীর্থ ওখানে আছে বলেই বাড়ি থেকে ওখানে ভর্তি করানো হয়েছে। সৃজা খুব লাজুক, নমনীয় আর সেন্সিটিভ ধরনের ছোটবেলা থেকেই। আদরে আহ্লাদে বড় হয়েছে সৃজা। বাইরের মানুষের সাথে সহজে মিশতে পারে না। নতুন জায়গায় খুব সমস্যা হয় মানিয়ে নিতে। তাই তীর্থ যে ইউনিভার্সিটিতে শিক্ষক হিসাবে আছে সেখানেই দিয়েছে তুর্য তার বোনকে, যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়, কিংবা পড়লেও দেখার জন্য তীর্থ তো আছেই। তীর্থ আর তৃষার এঙ্গেজমেন্টের ঠিক হয়েছিল আগেই। আজই সেই দিন। কিন্তু এঙ্গেজমেন্টের ঠিক হওয়ার দুদিন পরেই সৃজার সবটা কেড়ে নিল তীর্থ, তাও বিনা কারণে। হ্যাঁ, বিনা কারণেই তো। সে তো কোনো ক্ষতি করেনি কারো, তাহলে কারণ পাবে কী করে? আজ সৃজার বোন তৃষার এঙ্গেজমেন্ট তীর্থর সাথে। সৃজা বসে বসে দেখছে বড় বোনের খুশি। তৃষার রুমেই আছে তারা, আশেপাশে তৃষার বান্ধবীরা। তৃষার সাজ হয়ে গেছে, কি খুশি আজ তার বোন, হবে না কেন? 3 বছর পর নিজের ভালোবাসার মানুষটাকে পাচ্ছে যে, এত ভালোবাসার মানুষটাকে নিজের করে পাচ্ছে, খুশি হবে না? কিন্তু লোকটা তো তার বোনকে ভালোই বাসে না, উল্টে একটা মানুষরূপী জন্তু জানোয়ার। বসে বসে সেদিনের কথা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে তার। আর ভাবতে পারছে না সৃজা, আচ্ছা ওরকম একটা নিকৃষ্ট লোকের সাথে বিয়ে হলে তো তার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে, তাই না? ভাবতেই বুকটা কেঁপে উঠল তার। আপুকে কী সব বলা উচিত? না, হ্যাঁ, একবার চেষ্টা করতেই হবে সৃজাকে। জেনে বুঝে নিজের বোনকে এভাবে একটা চরিত্রহীনের সাথে বিয়ে হতে দিতে পারে না সে। তার বোনকে জানানো উচিত, কিন্তু সুযোগই তো পাচ্ছে না। আপুর বান্ধবীদের নিয়ে ভরপুর রুমটা, যেন আজ আলাদা একটা দুনিয়া। কোথাও হাসির ঝিলিক, কোথাও খুনসুটির চিৎকার। এক বান্ধবী তৃষার হাতে মেহেদির নকশা দেখিয়ে হেসে বলে, এই এক হাত দিয়ে কিন্তু আজ থেকে বরকে শাসন করবে, বুঝলি? আরেকজন সঙ্গে সঙ্গে হেসে ওঠে, আরে শাসন কিসের? তীর্থ ভাই তো একদম গলিত মাখন, তিশা একটু তাকালেই শেষ।
সবাই একসাথে হেসে ওঠে। তৃষা লজ্জায় মুখ ঢাকে ওড়নায়, গাল দুটো লাল হয়ে গেছে। তোরা থামবি? কিছু বলেই শুরু করিস। বান্ধবীরা ছাড়বার পাত্রী না। কেউ তার কানে দুল ধরে টানে, কেউ শাড়ির আঁচল ঠিক করে দেয়, কেউ আবার মোবাইল তুলে ছবি তুলছে। এই হাস, এনগেজমেন্টের আগেই যদি এমন লাজুক মুখ করিস, বিয়ের পর কী করবি? রুম ভরে উঠছে হাসি আর কোলাহলে। মাঝে মাঝে কেউ সৃজার দিকে তাকিয়ে বলে, এই যে ছোট বোন, তোর আপুকে দেখে কি লাগছে বলতো? আমাদের তো চোখ জুড়িয়ে যাচ্ছে। সৃজা জোর করে হালকা হাসি দেয়। ঠোঁটের কোণে হাসি থাকলেও চোখে এক ফোঁটাও নেই। সে শুধু ভাবে এরা কেউ জানে না, কেউ জানেই না এই হাসির আড়ালে কী লুকিয়ে আছে। এক বান্ধবী হঠাৎ বলে ওঠে, তৃষা, মনে আছে কলেজের সেই দিনগুলো? তীর্থ ভাইয়ের নাম নিলেই তুই কেমন লজ্জা পেতিস। তৃষা চোখ নামিয়ে হাসে। ভুলিনি কিছু, সব মনে আছে আমার। তীর্থকে পাওয়ার সাধনা ভোলার মতো না, যতই পুরনো হোক। পুরনো কেন? 3 বছরের প্রেম কম নাকি? একদম সিনেমার মতো। আজ তো আমাদের বন্ধুর স্বপ্ন পূরণ হয়েছে রে। সবাই একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে। কেউ কেউ চোখে জল এনে ফেলেছে খুশিতে। আর ঠিক সেই মুহূর্তে সৃজার বুকটা মোচড় দিয়ে ওঠে। সে মনে মনে বলে, সিনেমা হলে হয়তো হ্যাপি এন্ড হতো, কিন্তু বাস্তবে বাস্তবে তো মানুষটা জানোয়ার। এক বান্ধবী হঠাৎ খুনসুটি করে বলে, এই তৃষা, আজ কিন্তু রাতে ফোন ধরবি না। বিয়ের আগে একটু তরপাতে দে জিজুকে। কিভাবে তোর সাথে কথা বলার পথ বের করে আমরাও দেখি। সবাই হো হো করে হেসে ওঠে। তৃষা লজ্জায় বালিশ দিয়ে মুখ ঢাকে। তোরা একদম অশুভ। সৃজা আর থাকতে পারে না। বুকের ভেতরে জমে থাকা কথাগুলো নিঃশ্বাসের মতো ভারী হয়ে ওঠে। এই হাসি, এই খুনসুটি, এই বিশ্বাস সব কিছুকে ভেঙে দিতে পারবো আমি? নাকি না বললে সারা জীবনের জন্য আপুকে ধ্বংসের দিকে ঠেলে দেব? আপুর প্রেমিক তীর্থ স্যারের সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে, এমনকি তাকে সামনেও নানানভাবে হাসিল করতে চাইবে এমন ইঙ্গিত দিয়েছে। বোনের স্বামীর সাথে এসব লুকোচুরি সৃজা কীভাবে সামাল দেবে সব কিছুর? বোনের সাথে কি বিশ্বাসঘাতকতা করা হয়ে যাবে না? সে তাকিয়ে থাকে বোনের দিকে। এত নিষ্পাপ হাসি, এত বিশ্বাস, আর যার পাশে বান্ধবীদের খুনসুটি যেন দেয়াল তুলে রেখেছে, যার ভেতরে ঢুকে সত্য বলা অসম্ভব। কিন্তু সুযোগ তো আসতেই হবে, কারণ আজ না বললে হয়তো আর কখনোই বলা হবে না। ভাবনা অনুযায়ী তৃষার সামনে এসে দাঁড়ালো সৃজা। ঢোক গিলে সাহস জোগায়। মনকে শক্ত করে ডাকলো বোনকে। আপু, বোনের ডাকে সৃজার দিকে তাকালো তৃষা। নরম কণ্ঠে বলল, বল কিছু দরকার? সৃজা আমতা আমতা করে বলে, আপু বিয়েটা না করলে হয় না? মুহূর্তেই যেন চমকালো তৃষা। সেকেন্ড কয়েক বোনকে দেখে নিয়ে হালকা হাসে সে। সৃজাকে কাছে টেনে নিয়ে বলে, আপুর বিয়ে হয়ে যাবে বলে কষ্ট পাচ্ছিস? দূর বোকা, আমি কি একেবারেই চলে যাচ্ছি নাকি? দেখবি ঘন ঘন আসবো তোদের কাছে। আর আপুকে দেখে তুই যাবি না নাকি? একেবারে গেলে অনেক দিন রেখে দিব, দেখিস, তখন আর দূরে দূরে লাগবে না। সৃজা বুঝলো তার আপু সে কী বলতে চাইছে বুঝতে পারেনি। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। বুকের ভিতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। কিভাবে বলবে বড় বোনকে, যার ভালোবাসার মানুষটি কত বড় ক্ষতি করেছে সৃজার? সে থাকতে না পেরে বলেই ফেলে, আপু, তীর্থ ভাইয়া ভালো না, তুমি ওনাকে বিয়ে করো না প্লিজ, উনি অনেক খারাপ। তৃষা ভ্রু কুঁচকে বোনের দিকে তাকায়। নাক টানছে সৃজা, মনে হচ্ছে কেঁদে দেবে। নিশ্চয়ই তীর্থর কাছে কোনো কারণে বকা শুনেছে, তাই রেগে আছে বোন তার। এভাবে কেন বলছিস সৃজা? আমি জানি তীর্থ একটু মাথা গরম মানুষ। তোর সাথে কি বাজে ব্যবহার করেছে করলে আমাকে বল, আমি ওকে বকে দেব। এভাবে রেগে থাকিস না, তোর ভাইয়ের উপর খুব বকে দেব, দেখিস। সৃজা চেয়েও তারপরে আর কিছু বলতে পারল না। তার বোন খুব ভালোবাসে তীর্থকে। ভীষণ বাঁধল তার এমন খুশির মুহূর্তে আর কিছু জানাতে। বাড়ির নিচতলায় ড্রয়িং রুম আজ পুরো বদলে গেছে। সোফাগুলো দেয়াল ঘেঁষে সরানো, মাঝখানে গোল টেবিল, তারপরে রঙিন ফুলের তোড়া, মিষ্টির ট্রে আর ছোট লাল ভেলভেটের বাক্স। পাশে দুটো চেয়ার পাশাপাশি রাখা, সেখানেই বসবে তৃষা আর তীর্থ। ঘর ভরে আছে আত্মীয় স্বজনের গুঞ্জনে। কেউ ফিসফিস করছে, মেয়েটা একদম পুতুলের মতো হয়েছে, ছেলেটাও দেখতে বেশ স্মার্ট।
কেউ ফোন হাতে ভিডিও করছে, আবার কেউ ছবি তুলছে। রান্নাঘরের দিক থেকে গরম গরম কাবাবের গন্ধ আসছে। বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, বড়রা বারবার চিৎকার দিয়ে শাসন দিচ্ছে। ওই ফুলটা ধরিস না। এই, তারের কাছে নিয়ে যা। এই শব্দগুলোর মাঝেই সৃজা দাঁড়িয়ে আছে দেয়ালের পাশে। কেউ খেয়াল করছে না তাকে। হাতে একটা পানির গ্লাস, কিন্তু ঠোঁটে ধরেনি অনেকক্ষণ। তার চোখ বারবার চলে যাচ্ছে তীর্থের দিকে। আজ সে পরিপাটি কটন পাঞ্জাবি পরে এসেছে, জুতোর সাথে মিলিয়ে পাঞ্জাবি, মাথায় হালকা চুল বাঁধা, হাতে ছোট্ট ব্রেসলেট। হাসছে সবাইকে দেখে, বড়দের সালাম করছে, ছোটদের মাথায় হাত রাখছে। এরকম আদর্শ জামাই সাহেবের মতো, একদম আদর্শ জামাই সাহেবের মতো। কিন্তু সৃজার গলা তো শুকিয়ে গেছে। এই মানুষটাই, যে মানুষটি আমার বোনকে এতদিন ধরে ভালোবাসার নাটক করেছে। নাটকই তো, না হলে কি যাকে ভালোবাসে তার বোনের সাথে এসব করতে পারে? তৃষাকে আনা হলো। লালচে গোলাপি শাড়ি, কপালে টিপ, হাতে মেহেন্দি, মুখে এমন আলো যেন সত্যিই তার জীবনের সবচেয়ে সুন্দর দিন। অথচ যার জন্যই সাজ, সে চোখ তুলেও তাকায়নি এখনও অবধি। যা তৃষা খেয়ালও করল না। না তো বুঝতে পারল, যার নামের আংটি হাতে পড়বে সে একটু পর, সেই ছেলেটা অন্য এক মেয়ের মাঝে নিজের শারীরিক চাহিদা মিটিয়েছে কিছুদিন আগে। আর সেই মেয়েটা তারই ছোট বোন। এখন তীর্থর নজর ঘুরে ফিরে তার ছোট বোনের উপরেই যাচ্ছে, যার কিছুই তৃষা জানল না। তৃষা বলতেই বান্ধবীরা চারপাশে ঘিরে ধরল। এদিকে মুখ কর, ছবি তুলবো। ওই চুলটা ঠিক কর। এই হাসিটা জমে গেছে রে, একটু চোখটা খুলে দেখ। তৃষা লজ্জায় হাসছে, চোখে আনন্দের ঝিলিক, মুখে হালকা লাজুক হাসি। সৃজার বুক মোচড় দিয়ে উঠল এই হাসিটা দেখে। আপু যদি জানতো তীর্থ স্যারের আসল রূপ। ওদিকে তীর্থ ধীরে ধীরে পাশে এসে বসল। বসার সময় তার কনুইটা হালকা ছুঁয়ে গেল তৃষার হাতে। তৃষা লজ্জায় মাথা নামালো। চারপাশে হালকা ইস উফ ধরনের মজা। কিন্তু সৃজার চোখ আটকে রইল তীর্থর মুখে। তার হাসিটা যেন একটু বেশি হিসেবে। লোকটা জানে সবাই তাকে দেখছে, সে জানে কিভাবে ভালো মানুষ সেজে থাকতে হয়। হঠাৎ তীর্থের চোখ এক সেকেন্ডের জন্য সৃজার চোখে এসে আটকালো। সৃজার বুক ধক করে উঠল। ওই দৃষ্টি, চেনা, ঠান্ডা, স্মরণ করিয়ে দেওয়া দৃষ্টি। হ্যাঁ, কেমন চোখের ভাষায় সেই রাত মনে করিয়ে দিল তীর্থ স্যার। সে দ্রুত চোখ নামিয়ে নিল, হাত কাঁপছে। হাতে থাকা গ্লাসের পানি হালকা তুলে উঠল। আচ্ছা আচ্ছা, আংটিটা দাও। তার খালা উচ্ছ্বসিত গলায় বললেন। লাল ভেলভেটের বাক্স খোলা হলো। সবাই একটু এগিয়ে এলো। ফোনের ক্যামেরা উঁচু হলো। তৃষা হাত বাড়ালো, হাত কাঁপছে উত্তেজনায়। সৃজা হঠাৎ সামনে এগোতে চাইল। এখনই বলবো, এখনই, এই সবার সামনে। এক পা এগোলো। পা তার থেমে গেল। এখন বললে কি হবে? কেউ কি বিশ্বাস করবে, নাকি বলবে আমি ঈর্ষান্বিত? তীর্থ আংটিটা হাতে নিল, তৃষার আঙুলে পরিয়ে দিল নির্বিকারে, যেন কোনো অনুভূতিই নেই। অথচ তৃষা পড়ালো খুব যত্ন সহকারে। হাতের ছোঁয়া যেন যত্নের ছোঁয়া তার। তালি পড়ে গেল সারা ঘরে। মাশাল্লাহ, সুন্দর জুটি। আল্লাহ সুখে রাখুক। শব্দে ভরে গেল চারিপাশ। তৃষার চোখ ভিজে উঠল খুশিতে। সে তাকিয়ে আছে তীর্থের দিকে পুরো বিশ্বাস নিয়ে। কিন্তু সৃজার শরীর দিয়ে কাঁপন চলে গেল। ক্যামেরার ফ্ল্যাশ, হাসি, তালি সব ঝাপসা। মনে হচ্ছে সে কাচের ভেতরে দাঁড়িয়ে আছে। বাইরে সবাই খুশি, ভেতরে সে একা, দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি কিছুই করতে পারলাম না, আপুকে বাঁচাতে পারলাম না আমি। মনে মনে কথাগুলো বলছিল সে। ঠিক তখন তৃষা দূর থেকে তাকে হাত নেড়ে ডাকল। শ্রী, এদিকে আয়, ছবি তুলবো। সৃজা ঠোঁটে জোর করে হাসি টেনে আনলো। মুখে হাসি টেনে পায়ে পায়ে কোনো রকমে এগিয়ে গেল। চোখে ভাঙা ভাঙা জল। তা দেখে তৃষা বলে, পাগলি, এখনই বিয়ে হয়ে যাচ্ছে নাকি আমার? এত মন খারাপের কি আছে? সৃজা কিছু বলে না, বসে রইল পাশে। ক্যামেরার ফ্ল্যাশ পড়ল। হঠাৎ অন্য পাশ থেকে তীর্থ একটু এগিয়ে এসে তার পাশে দাঁড়ায় গা ঘেঁষে। অনেকের মধ্যে হওয়ায় সেইভাবে কেউ লক্ষ্য করল না। সে মাথা নামিয়ে সৃজার কানে কানে বলে, হিংসা হচ্ছে সৃজা? যার সাথে শুয়েছ সে এখন অন্য কারো বাগদত্তা, তাও নিজেরই বোন। ঈর্ষা হচ্ছে বুঝি খুব? তার টিটকিরি দেওয়া কথায় সৃজা ঘৃণিত চোখে তাকায়।
আপনাকে নিয়ে নিজের আপন বোনের সাথে ঈর্ষা করব সেই দিন কখনোই আসবে না। তাই? তাহলে চোখে পানি কেন শোনা? সৃজা হাতের উল্টো পিঠে গালের পানি মুছে বলে, বোনের জন্য কষ্ট হচ্ছে। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সে যে একজন চরিত্রহীন, এটা না জানতেই পারলো না। তীর্থের চোয়াল শক্ত হয়, তাকে চরিত্রহীন বলায়। তবে উগ্র প্রতিক্রিয়া না দেখিয়ে সৃজাকে কাছ থেকে আগাগোড়া দেখে বলে, ভার্জিনিটি কেড়ে নিয়েছে শুধুমাত্র একজনের, নিজেরটাও সে একজনের কাছেই সঁপে দিয়েছে। তাহলে চরিত্রহীন কাকে বলছো? আর বেশি সমস্যা হলে বলো, তোমাকে বিয়ে করে নেব তোর বোনের সাথে সাথে। একসাথে দু বোন সংসার করবে আমার সাথে, কি বলো? প্রাণের দু বোন বলে কথা, স্বামী ভাগ করতে পারবে না? টিটকিরিযুক্ত কথা তার। সৃজার গা গুলিয়ে উঠল। সেই ঘৃণার দৃষ্টি ছুঁড়ে সরে আসে ওখান থেকে। তীর্থ তা দেখে ঠোঁট পাকিয়ে হাসল শুধু। চুলের ভাঁজে হাত বুলিয়ে অনুষ্ঠানে নজর দেয়। ক্যামেরাম্যান ক্লিক করছে। ছবিতে ধরা পড়ে একটা সুখী জুটি, বন্ধুদের হাসি, পরিবারের আনন্দ, আর ঠিক পাশে দাঁড়িয়ে একটা মেয়ে, যার ভেতরের পৃথিবীটা ঠিক এই মুহূর্তে নিঃশব্দে ভেঙে যাচ্ছে। সৃজা মনে মনে বলছে, এই হাসি, এই আনন্দ, এই ভালোবাসা, কিন্তু সত্যটা কেউ জানবে না। তীর্থ কতটা নিকৃষ্ট আমি দেখেছি। আর আমার এই বোন এই মুহূর্তে তার হাতে ধরা পড়েছে। দুই বোনের জীবন শেষ করে দিল তীর্থ স্যার। সৃজা চোখের জল মুছল। ধীরে ধীরে সে বুঝল, এখনই না হলেও একা পাওয়া সুযোগেই বোনকে সতর্ক করতে হবে। ভেতরের দ্বন্দ্ব জোরালো। কিভাবে বলবো, কাকে বিশ্বাস করব, কিভাবে বোনকে নিরাপদে রাখবো? মনের মধ্যে অশান্তির ঝড়। ধীরে ধীরে সে ঠিক করলো একটি পরিকল্পনা করতে হবে। বোনের জন্য কিছু করতে হবে, তবে তীর্থের নজর এড়িয়ে। অনুষ্ঠান শেষ হয় ভালোই ভালোই। পরের দিন অনুষ্ঠানের ধকলে সবাই ক্লান্ত ছিল। বোনকে চেয়েও কিছু জানানোর সুযোগ পায়নি। বিকেলে তীর্থ আসে তাদের বাড়ি। তৃষাকে নিয়ে ঘুরতে বের হবে, সাথে সৃজাকেও ডাকলো, কিন্তু সে সাপ মানা করে দেয়। এতে তৃষা কষ্ট পায়, বোনকে বোঝানোর চেষ্টা করে। সৃজা, তুই কি এখনও তীর্থের উপর রেগে আছিস? আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি, কিন্তু ও তো তোর বড় ভাই, তাই না? ছোট বোনের ভুল করলে বড় ভাই হিসেবে একটু বকাঝকা তো করতেই পারে, রাইট? তার উপরের তোর ছাড়ও, বকবে তো স্বাভাবিক। এত অভিমান করলে চলে? আয় না বোন, সাথে ঘুরে আসিস, দেখবি যা যা চাস সব কিনে দিবে তোর ভাইয়া, সব জায়গায় নিয়ে যাবে। তখন আর কোনো অভিমান থাকবে না। চল তো, রেডি হয়ে নে, ও নিচে বসে আছে। আপু তুমি বুঝতে পারছো না, আমি কোনো অভিমান করিনি। আমার এমনি ভালো লাগছে না কোথাও যেতে। আর তীর্থ স্যার নিশ্চয়ই তোমার সাথে আলাদা করে সময় কাটাতে চায় বলেই নিতে এসেছে। এর মধ্যে আমি যাওয়াটা ঠিক হবে না, তুমিই যাও প্লিজ। আরে, কোনো আলাদা সময় টাইম লাগবে না, এখনো বিয়ে হয়নি আমাদের যে একা একা বের হব। চল তো আমাদের সাথে। তাছাড়া তোর তীর্থ স্যারই বলেছে যেন তোকে সাথে নিয়ে যাই। যা যা, রেডি হয়ে নে। সৃজা তীর্থ স্যার তাকে নিয়ে যেতে বলেছে শুনে অবাক হয়। আবার কি পরিকল্পনা করছে কি জানি লোকটা। বোনকে অনেক বুঝিয়েও লাভ হলো না, অগত্যা যেতে হলো তাদের সাথে। বিকেলের আলো নরম হয়ে এসেছে। শহরের লেকের ধারে হালকা বাতাস, পানির উপরে কমলা রঙের আভা পড়েছে। চারপাশে জোড়ায় জোড়ায় মানুষ বসে আছে। কেউ ফুচকা খাচ্ছে, কেউ আইসক্রিম, কেউ ঝুঁটি হয়ে হাত ধরে চলছে। তীর্থ, তৃষা আর সৃজা পাশাপাশি হাঁটছে। তৃষার মুখে সারাক্ষণ হাসি, পরনে নীল রঙের কাতান শাড়ি, শাড়ির বর্ডারে ছোট ছোট পাথরের কাজ। হাঁটার সময় শাড়ির কচি দুলে উঠছে, কানে ছোট মুক্তোর দুল, গলায় চিকন চেইন। মেকআপ খুব ভারী না, গালে হালকা ব্লাশ আর ঠোঁটে নরম গোলাপি লিপস্টিক। হাত দুটোতে এখনও গাঢ় মেহেন্দির রং। ডান হাতের অনামিকায় এঙ্গেজমেন্টের আংটি চকচক করছে। সে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে হাত তুলে আংটিটার দিকে তাকাচ্ছে। চোখে এমন এক মুগ্ধতা, যেন নিজের জীবনকেই বিশ্বাস করতে পারছে না। তার চুল খোলা, নরম ঢেউ খেলানো, হাওয়ায় উঠছে বারবার। আর সে লজ্জা মাখা হাসি দিয়ে কানে গুজে নিচ্ছে। তার হাঁটার ভঙ্গিতে এখন একটু বদল এসেছে। নিজেকে একটু বেশি সচেতন, একটু বেশি নারীসুলভ মনে হচ্ছে তার। মাঝে মাঝে তীর্থর দিকে তাকিয়ে কথা বলতে বলতে হালকা হাসছে। সেই হাসিতে পূর্ণ বিশ্বাস, পূর্ণ ভালোবাসা। তীর্থ আজ খুব হিসাব করেই তৈরি হয়ে এসেছে। হালকা অফ হোয়াইট পাঞ্জাবি, হাতার কাছে সূক্ষ্ম এমব্রয়ডারি, নিচের ডার্ক ব্লু জিন্স, হাতে ঘড়ি
আর আঙুলে একটা মোটা রূপালি রিং, চুল পিছনে সেট করা, হালকা পারফিউমের গন্ধ কাছে গেলেই টের পাওয়া যায়। বাইরে থেকে দেখলে স্মার্ট, ভদ্র, আত্মবিশ্বাসী লাগে। হাঁটার সময়ে সে তৃষার দিকে সামান্য ঝুঁকে থাকে, যেন সব মনোযোগ তার দিকেই। মাঝে মাঝে হালকা করে তৃষার কোনোই ছুঁয়ে দিচ্ছে, রাস্তা পার করাতে হাত ধরে টেনে নিচ্ছে। সব কিছু এত স্বাভাবিক, এত যত্নশীল যে দূর থেকে দেখলে মনে হবে পারফেক্ট কাপল। কিন্তু যখন তৃষা অন্যদিকে তাকায়, তখন এক আধবার তার চোখ ঘুরে যায় সৃজার দিকে। সেই দৃষ্টি একদম আলাদা, ঠান্ডা, কড়া, সতর্ক করা, অথচ আড়ালে তবুও অদ্ভুত এক মুগ্ধতা। দেখ না, আলোতে আন্টিটা কি সুন্দর লাগছে। তৃষা হাত তুলে দেখালো। তীর্থ মুচকি হেসে হাতটা ধরে বলল, তোমার হাতে বলেই সুন্দর লাগছে। তৃষা লজ্জায় মাথা নিচু করল। সৃজার বুকের ভিতরটা কেমন শক্ত হয়ে গেল। এই হাতটাই তো তাকে ছুঁয়ে দিচ্ছিল সেদিন। যাচ্ছে তাই ভাবে সে চোখ ফিরিয়ে নিল। তীর্থ ইচ্ছে করেই হাঁটার গতি একটু কমিয়ে দেয়, যাতে তৃষা তার পাশে থাকে আর তৃষা কিছুটা সামনে পড়ে যায়। তারপরে কাঁধ ঘুরিয়ে সৃজার দিকে তাকালো। 1 সেকেন্ড, ঠান্ডা দৃষ্টি, সতর্ক বার্তা, সাথে নেশালো এক চাহিনি। সৃজার সৌন্দর্যটা ঝলমলে না, ধীরে ধীরে চোখে লাগে। যে ধরনের মুখ প্রথম দেখায় শান্ত লাগে, কিন্তু বারবার তাকাতে ইচ্ছে করে, ঠিক তেমন। তার গায়ের রং উজ্জ্বল ফর্সা না, আবার শ্যামলাও না, মোলায়েম উষ্ণ আভা আছে। বিকেলের রোদে সেই রঙের সোনালি ছায়া পড়ে, মুখটা আরও কোমল দেখায়। তার চোখ দুটো বড় না, ছোটও না, কিন্তু গভীর। চোখের পাপড়ি ঘন, আর চোখের ভেতরে সব সময় যেন না বলা হাজারটা কথা জমে থাকে। কেউ ভালো করে তাকালে বুঝে এই মেয়েটা অনেক কিছু চেপে রাখে। তার নাকটা সোজা, ছোট্ট, ঠোঁট স্বাভাবিকভাবেই গোলাপি, কিন্তু আজ হালকা লিপস্টিকও দেওয়া। মাঝে মাঝে সে অজান্তেই ঠোঁট কামড়ে ধরে উদ্বেগে। তীর্থর চোখ বারবার সেখানেই যাচ্ছে। মেয়েটার পোশাকে সরলতা, তাতেই যেন আলাদা লাগছে তাকে। হালকা আকাশি নীল সালোয়ার কামিজ পরেছে সে, কোনো ঝলমলে সাজ নেই, শুধু হাতার ধারে সূক্ষ্ম সাদা সুতোর নকশা। ওড়নাটা বুকের সামনে শক্ত করে জড়িয়ে রেখেছে, অভ্যাসবশত নাকি নিজের ভিতরের অস্থিরতা লুকাতে, বোঝা যায় না। হাঁটার সময় ওনার এক কোণা বারবার কাঁধ থেকে পড়ে যায়, সে খেয়ালই করে না, আবার ধীরে তুলে নেয়। তার শরীরী গঠন খুব স্বাভাবিক, পরিমিত, কিন্তু হাঁটার ভঙ্গিটা কাঁধ সামান্য ঝোঁকে, হাত দুটোও জড়ো করে ধরা। এতে তাকে আরও নরম, আরও রক্ষণীয় লাগে। চুল লম্বা, কালো, ঘন, আজ তাড়াহুড়োয় নিচু করে বাঁধা, তবু কানের পাশে কয়েকটা গোছা বেরিয়ে মুখ ছুঁয়ে আছে তার। হাওয়ায় সেগুলো উড়লে সে ঠিক করে না, মনে হয় তার নিজের দিকেই মন নেই। কেউ যদি এই তিনজনকে একসাথে দেখে, তৃষা উজ্জ্বল, হাসি খুশি, তীর্থ আত্মবিশ্বাসী, আর সৃজা শান্ত, নীরব, কিন্তু অদ্ভুত টান আছে তার মধ্যে, এমনটাই মনে হবে। এমন একটা সৌন্দর্য যেটা চোখে পড়ে না চিৎকার করে, চোখে পড়ে যখন কেউ মন দিয়ে দেখে। হাঁটতে হাঁটতে তীর্থ তার খুব পাশে এসে ফিসফিসিয়ে বলে, ঈর্ষা হচ্ছে সৃজা রানী? সৃজা সেই কণ্ঠে পাশ ফিরে তাকায়, একটুও বিচলিত না হয়ে বলে, ওহ, আফসোস হচ্ছে। তীর্থ মাথা নাড়িয়ে হাসলো সেই কথায়, কিন্তু সৃজার মুখে হাসি নেই। কিন্তু তবুও তার ভেতরে একটা অদ্ভুত দৃঢ়তা জন্ম নিচ্ছে। ভয় আছে, কষ্ট আছে, তবু তার চোখে মাঝে মাঝে ঝিলিক দিয়ে উঠছে সিদ্ধান্ত। তীর্থ স্যার, আমায় দুর্বল ভাববেন না। আমি ভেঙে গেছি, কিন্তু মাটিতে পড়িনি। আপুর সাথে বিয়ের আগে আপনাকে যদি আমি এক্সপোজ করতে না পারি, তাহলে সারা জীবন আপনার গোলামি করে যাবে, আমি কথা দিলাম। তীর্থ থমকে দাঁড়ায়, গভীর চোখে তাকালো মেয়েটার দিকে। সে বলে, তাই দেখা যাক এক্সপোজ করতে পারো কিনা। আর না পারলে যেমনটা বললে, সারা জীবন আমার গোলামি করবে, বেডে আমার নিচে থাকবে। ডিল? আর এক্সপোজ করতে পারলে? পারলে তোমার বোন আর তুমি দুজনকে নিজেদের মতো ছেড়ে দেবো, রেপ কেস মাথায় নিয়ে জেলে যাব, কথা দিলাম। সৃজাকে সেই মুহূর্তে বেশ শক্ত দেখালো, চোখ হাসছে তার, মাথা নেড়ে সম্মতি জানালো তীর্থর কথায়। সৃজা বুঝে গেল তার জন্য একটা বড় সুযোগ এসেছে, যেভাবেই হোক কাজে লাগাতে হবে। হাঁটতে হাঁটতে ওরা একটা ফুচকা স্টলের সামনে থামলো। তৃষা, তুমি ঝাল খেতে পারবে তো? অল্প ঝাল দিতে বলবো নাকি বেশি?
আজকে কিন্তু একদম ফুল মশলা। ফুচকাওয়ালা তাদের একসাথে দেখে হেসে বলল। আপু এঙ্গেজমেন্ট হয়ে গেছে নাকি? তৃষা হেসে মাথা নাড়ল। তীর্থ তার দিকে তাকিয়ে গর্বিত ভঙ্গিতে দাঁড়ালো। তৃষারা প্রায় সব সময় এখানেই ফুচকা খেতে আসে, তাই ফুচকাওয়ালা তাদের চেনে। এঙ্গেজমেন্ট হয়েছে শুনে খুব খুশি হলো। সৃজা একটু দূরে দাঁড়িয়ে, ফুচকার গন্ধে বমি বমি লাগছে। না খেয়ে থাকার জন্য না, মনে ঘৃণা জমে আছে বলে। তীর্থ হঠাৎ একটা ফুচকা হাতে নিয়ে বলল, এটা কিন্তু আমার হবু বউকে আমি খাওয়াবো। তৃষা হেসে মুখ খুলল। আশেপাশে দুই একজন তাকিয়ে মুচকি হাসছে। স্বাভাবিক প্রেমময় মিষ্টি দৃশ্য। কিন্তু ফুচকা খাওয়ানোর সময় তীর্থ চোখ সোজা সৃজার দিকে, হালকা হাসি, চোখে বিদ্রুপ, যেন ইচ্ছাকৃত সৃজাকে দেখাচ্ছে। সৃজার হাতের আঙুলগুলো মুঠো হয়ে গেল। তার মনে হচ্ছে সে চিৎকার করে বলুক, ওর সামনেই দাঁড়িয়ে থেকো না আপু, ও যেমন দেখাচ্ছে তেমনটা না। কিন্তু মুখ খুলতে পারছে না। তৃষার হাসিটা দেখলেই গলা আটকে যাচ্ছে। ফুচকা খাওয়ার পর ওরা লেকের ধারের বেঞ্চে বসলো। তৃষা মাঝখানে, দুপাশে তীর্থ আর সৃজা। তৃষা হালকা ভর দিয়ে বলল, আজকের দিনটা আমার লাইফের বেস্ট দিন মনে হচ্ছে। তীর্থ তার চুলের পাশে হাত নিয়ে গিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে সরিয়ে দিল। এখনও তো শুরু, সামনে আরও ইন্টারেস্টিং দিন আসবে। সৃজার বুকের ভেতরটা ধক করে উঠল। অন্য কিছুর ইঙ্গিত ছিল সেই কথায়। কিভাবে এত স্বাভাবিকভাবে এসব কথা বলতে পারে লোকটা? তৃষা হেসে বোনের দিকে তাকিয়ে বলল, শ্রী, তুই এত চুপ কেন? তোর কি শরীর খারাপ লাগছে? সৃজা জোর করে মাথা নাড়ল। না আপু, ভালো আছি। ভালো? তার মনে হচ্ছে সে ডুবে যাচ্ছে। লেকের পানিতে আলো ঝিলমিল করছে, চারপাশে মানুষজন, হাসি, প্রেম, আড্ডা। আর ঠিক এই বেঞ্চে বসে একজন মেয়ে সিদ্ধান্ত নেওয়ার লড়াই করছে। সে কি চুপ থাকবে, নাকি সব ভেঙে পড়ার আগেই সত্যিটা বলে দেবে? তার চোখ দিয়ে থামল তৃষার আংটির উপরে, তারপরে তীর্থের মুখে, তারপরে আকাশে। মনে মনে বলল, আর দেরি করলে আমি নিজেকেই ক্ষমা করতে পারবো না। সময় নিয়ে আরও কিছু সময় ঘুরে ফিরে তারপরে চলে গেল তারা। তীর্থরা এক ভাই এক বোন, আর কোনো ভাই বোন নেই তার। তার ছোট বোন অনার্স লাস্ট ইয়ারে পড়ছে। তীর্থ তার ছোট বোনকে খুব ভালোবাসে। প্রাণের ছোট বোনের জন্য সে সব কিছু করতে পারে। বোনকে সাথে নিয়েই প্রত্যেকবার ইউনিভার্সিটি আসে সে। আজও তাই এলো। ইউনিভার্সিটির করিডরটা এখন অদ্ভুত শান্ত। দূরে কোথাও একটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ঘন্টা বেজে থেমেছে। দেয়ালের পুরনো নোটিশ বোর্ডে সেমিনারের পোস্টার দুলছে ফ্যানের হাওয়ায়। তীর্থ তার বোন তিথিকে নিজেদের ক্লাসরুমে যেতে বলে নিজেও স্বীয় কক্ষে চলে যায়। এক হাতে ফাইল, দরজার উপরে ছোট্ট একটা নেমপ্লেট, তীর্থ চৌধুরী, প্রভাষক, অর্থনীতি বিভাগ। পকেট থেকে চাবি বের করে তালা খুলল সে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই পরিচিত গন্ধ, বই, কাগজ আর তীর্থর নিজস্ব সুবাস। ঘরে ঢুকেই প্রথমে ফাইলগুলো টেবিলের উপরে রাখলো। চেয়ারটা টেনে বসে একবার দীর্ঘশ্বাস ফেলে। আজ 3টা ক্লাস, আরেকটা মিটিং। শিডিউল দেখতে দেখতে নিজেই আস্তে করে উচ্চারণ করে। তীর্থ খুব প্রফেশনাল একজন মানুষ। কাজের জায়গায় সে খুবই ডেডিকেটেড পারসন। শুধু কাজের জায়গায় কেন হবে, বাস্তব জীবনেও সে প্রশংসাযোগ্য একজন ব্যক্তিত্ব। বাস্তবিক, মানবিক, দৃঢ় আর কঠোর ব্যক্তিত্বের অধিকারী। কিন্তু নিজের প্রিয় বন্ধুর বোন সৃজার প্রতি এমন অমানসিক নির্যাতনের কারণ অজানা। তার টেবিলটা খুব গোছানো, বিশৃঙ্খলার ছিটে ফোটাও নেই কোথাও। একপাশে ছাত্রদের অ্যাসাইনমেন্টের স্তূপ, লাল কলমটার উপরে রাখা। একটা নোটবুক খোলা, শেষ পৃষ্ঠায় অর্ধেক লেখা, ডিমান্ড ইলাস্টিসিটি, রিয়েল লাইফ এক্সাম্পলস। ডেস্কটপ কম্পিউটার অন করল সে। আধুনিক মেশিন, চালু হতে সময় নেয় না। তিনি চশমাটা খুলে রুমাল দিয়ে মুছল। কম্পিউটার চালু হতেই ইমেল খুলে ছাত্রদের কিছু ফর্ম চেক করবে, তার আগে কেউ নক করল দরজায়। কামিন। তীর্থ স্বাভাবিকভাবেই জবাব দিল। দরজা ঠেলে সৃজা ঢোকে। কম্পিউটার টাইপিং করতে থাকা তীর্থ এক নজর চোখ তুলে তাকিয়ে সৃজাকে দেখতেই আগা গোড়া চোখ বুলিয়ে তাকায় তার। হালকা হেসে ফেলল সে মাথা নেড়ে। সহজ সরল সৃজার যে কোনো রূপ তাকে মুগ্ধ করতে বাধ্য। আজও হলো। মনে প্রতিশোধের নেশা নিয়েও মুগ্ধ সে এই মেয়ের উপরে। বিশেষ করে সেদিন রাতের পর যেন ওর প্রতি আগ্রহ আরও বেড়েছে। ছেলেদের নাকি কোনো মেয়ের সাথে একবার ঘনিষ্ঠ হলে আগ্রহ কমে যায়,
কিন্তু তীর্থর ক্ষেত্রে তার উল্টোটা কেন হলো? শ্রীজা, কোনো দরকার? নামটা একটু টেনেই বলে সে, কৌতুক স্পষ্ট সেই টানা কণ্ঠে। সৃজা দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত করার চেষ্টা করে, সামলে বলে, জি স্যার, দরকার ছিল। পারিবারিক ব্যস্ততায় আর অসুস্থতায় গত কিছুদিন ভার্সিটিতে আসতে পারিনি। অনেক অ্যাসাইনমেন্ট জমে গিয়েছিল, আমি সব কমপ্লিট করেছি। আপনার সাবজেক্টের সাইনটাই বাকি, একটু অ্যাসাইনমেন্টগুলো দেখলে ভালো হতো। হাতের সব কাগজপত্র রেখে তীর্থ গালে হাত দিয়ে সৃজার দিকে তাকায়। কিছু পল মন দিয়ে দেখে অস্বস্তি, বিরক্তি আর না চাইতেও তার সামনে দাঁড়িয়ে থাকা সৃজার দিকে তাকায়। পরনে সাদা ওয়ান পিস ফ্রক আর পাজামা, কাঁধে টোট ব্যাগ আর হাতে অ্যাসাইনমেন্ট। তীর্থ দাঁতে ঠোঁট চেপে চেপে মনোযোগ সহকারে তাকে আগা গোড়া দেখতে দেখতে বলে, ভার্সিটি আসতে এত সাজগোজ করতে হয় না শালি সাহেবা, দোলাভাইদের নজরে চলে আসতে পারেন। আমি আমি তো জানি ভার্সিটিতে স্যার শিক্ষার্থী থাকে, দুলাভাই শালী সম্পর্ক সেই স্যার ছাত্রী সম্পর্কের আগে আসে, জানা ছিল না তো। তীর্থ চেয়ারে গা এলিয়ে বলে, স্যার ছাত্রীর সম্পর্ক ভীষণ সম্মানের। দোলাভাই শালি বেস্ট, শালি মানে আধা ঘরওয়ালি কিনা। তুমি তো আমাকে ঘরওয়ালি মানে বউ ফিল দাও। যাই হোক, বসো তুমি, কি দেবে দাও। সৃজা তীর্থের সামনে চেয়ার টেনে বসলো, হাতে অ্যাসাইনমেন্টগুলো নেয়। তীর্থ টেনে নিয়ে একে বেঁকে সব দেখতে দেখতে সাইন করতে লাগলো মনোযোগ দিয়ে, একদম কাজের প্রতি ডেডিকেটেড একজন ব্যক্তি। সৃজার মাঝে মাঝে এই মানুষটার এই দৃঢ় রূপ দেখলে এখনও সেদিন যা হয়েছিল তা যেন অবিশ্বাস লাগে। মনটা মানতেই চায় না যে এই লোকটা একটা রেপিস্ট, জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে, তার বোনকে ধোঁকা দিচ্ছে নিয়মিত, তার ভাইকে ধোঁকা দিচ্ছে। সৃজা আনমনে তাকে দেখতে দেখতে প্রশ্ন করে বসে। শান্ত স্বাভাবিক কণ্ঠ সৃজার, ঘৃণা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ কিছুই নেই সেখানে। আগের মতো শ্রদ্ধা না থাকলেও যথেষ্ট সম্মান আজ তার কণ্ঠে তীর্থর প্রতি। তীর্থ সেই মায়া জড়ানো শান্ত কণ্ঠে চোখ তুলে তাকায়, কিছু পল চেয়ে আবার চোখ নামিয়ে নেয়, খাতায় সাইন করতে করতে বলে, যে যেটার প্রাপ্য তাকে সেটাই দিতে হয়, পাপের প্রায়শ্চিত্ত করতে হয় সবাইকে। এই নীতিতেই আমি বিশ্বাসী, তাই নীতি অনুযায়ী চলছে। সৃজা অবাক হয়ে তাকায়। আমি কি পাপ করেছি, কিসের শাস্তি দিচ্ছেন আপনি আমায়? নিজেকে করতে হবে পাপ। আপন মানুষদের পাপের বোঝা অনেক সময় তাদের কাছের মানুষদের করতে হয়। তুমিও ধরো না ও সেটাই ফেরত পাচ্ছ। সৃজা বিস্মিত নয়নে চেয়ে থাকে। তার কোনো আপন মানুষ তীর্থ স্যারের সাথে অন্যায় করেছে যে এর শাস্তি সৃজাকে দিল, তাও এমন জঘন্যভাবে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার। ভাইয়া আর আপু এসব জানলে কতটাই না কষ্ট পাবে ভেবে বুক ফেটে যায় তার, কিন্তু কিছু করার নেই। তীর্থ সব অন্যায় তাকে সবাইকে জানাতে হবে, নয়তো প্রতিনিয়ত এমন অপমান অসম্মানের শিকার হতে হবে আড়ালে বোনের স্বামীর কাছে। সৃজাদের বাড়িতে রয়েছে তারা 3 ভাই বোন সহ তার বাবা মা, এছাড়া এক চাচা আর ছোট্ট মেয়ে সহ তাদের দাদা দাদি। চাচি নেই, ছোট মেয়ে সহ তাদের দাদা দাদি। চাচি নেই, বাচ্চা জন্ম দেওয়ার সময়ই তিনি মারা গিয়েছিলেন। সেই থেকে সৃজার মাই পেলেছে তাকে। বাড়ির সবার কাছে খুব আদরের সৃজার চাচাতো বোনটা, নাম তার রিশা, বয়স 15। আজ তারই জন্মদিন, তাই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। রিশার নানা বাড়ি থেকে লোকজন এসেছে, সৃজাদের আরও কিছু কাছের আত্মীয় স্বজনও এসেছে, আর তীর্থদের পরিবার তো আছেই। মেয়ের হবু শ্বশুর বাড়ি কি না, তার উপরে ছেলের প্রিয় বন্ধু মেয়ের হবু বরটা, আলাদাই ঘনিষ্ঠতা তাদের। বাড়ির ছাদটা রঙে রঙে ভরে গেছে, গোলাপি, সাদা আর হালকা বেগুনি বেলুনে চারিদিকে সাজানো। একপাশে ফেয়ারি লাইট ঝুলছে, সন্ধে নামতেই টুপটাপ জ্বলে উঠছে। মাঝখানে বড় টেবিল, তারপরে হ্যাপি 15th বার্থডে রিশা লেখা, কেক, স্ট্রবেরি আর ভ্যানিলা লেয়ার, ওপরে ছোট্ট মুকুট আকৃতির টপার। 15 বছর বয়সী রিশা যেন আজ নিজের ছোট্ট রাজ্যের রানী। সে পরেছে হালকা লাইলাক কালারের ফ্রক, পা পর্যন্ত, কোমরে সরু বেল্ট, চুলগুলো খোলা, সামনের দিকটা ছোট্ট ক্লিপ দিয়ে আটকানো, কানে ছোট মুক্তোর দুল। মুখে খুব বেশি মেকআপ নেই, শুধু ঠোঁটে হালকা গ্লস আর চোখে চিকচিকে উত্তেজনা। বন্ধু আর ভাই বোনেরা তাকে ঘিরে আছে। ঋষামণি, দাঁড়া, এই অ্যাঙ্গেল থেকে ছবি ভালো আসবে।
তৃষা বোনকে ঠিকভাবে দাঁড় করিয়ে ক্যামেরাম্যানকে ছবি তুলতে বলল। সৃজার মা বলে, ওই মোমবাতি এখন জ্বালাইস না, কেক কাটার আগে জ্বালালে ভালো থাকবে। রিশার এক বান্ধবী বলে, এই যে বার্তিকাল, আজকে কিন্তু ট্রিট ডবল। রিশা হাসতে হাসতে বলল, তোদের খাওয়াতে গেলেই আমি দেউলিয়া হয়ে যাব। নিচতলা থেকে নিকটাত্মীয়রা ওঠানামা করছে। কেউ হাতে গিফট ব্যাগ, কেউ ফুল, ছোট বাচ্চারা বেলুন টানাটানি করছে। সব কিছুর মাঝে সৃজা সাহস করে তৃষাকে কিছু কথা আছে বলে উপরে একটা রুমে নিয়ে আসে। তৃষা কিছুটা বিরক্ত এতে, নিচে এত মানুষজন, অতিথি, এর মধ্যে বোন কী বলতে চায় যে বলে উপরে নিয়ে এলো তাকে। কত কাজ নিচে, তার হবু শ্বশুর শাশুড়ি, লোকজন আছে আর মেহমানও আছে। এইসব ফেলে রেখে আজ এখানে রুমে আলাদা কথা বলার কোনো মানে আছে? সময় তো পালিয়ে যাচ্ছে না, অনুষ্ঠান শেষ হওয়ার পরেও তো বলা যায়। সে কণ্ঠে বিরক্তি টেনে বলে, শ্রী, বোন আমার, কি পাগলামি করছিস বলতো? নিচে কত অতিথি, তুই এসব রেখে এখানে রুমে গল্প করতে এসেছিস? জরুরি কিছু হলে সবাই চলে যাওয়ার পরই না হয় বলতি। আশ্চর্য, দিন দিন বুদ্ধি লোপ পেয়েছে তোর। সৃজা সেসবে কর্ণপাতই করে না, বোনকে রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয়। অতঃপর রাগঢাক না রেখেই বলে, আপু, তীর্থ স্যার ভালো না, তুমি ওনাকে বিয়ে করবে না। তুমি বুঝতে পারছো না উনি চরিত্রহীন। ব্যাস, আর কিছুই বলতে পারল না। বাকি কথা শেষ করবে সে, তার আগেই তৃষা ওকে থামিয়ে দিল। ব্যাস রিজা, অনেকক্ষণ কথা বলেছিস তুই। বারবার বিয়ে করব না এসব কি? তুই জানিস আমি তীর্থকে কত ভালোবাসি, কত কষ্ট করে আমি ওকে পেয়েছি। আমি জানি না তোর সাথে তীর্থর কি ঝামেলা, ও কি করেছে। কিন্তু যাই হোক, শুনে রাখ, আমি ওকেই চাই। ও যতটা খারাপ হোক, যাই কিছু করুক, আমার কোনো যায় আসে না। ও যদি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজও করে, তারপর আমি ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কথাগুলো বলেই রুম থেকে হন হন করে বের হয়ে গেল তৃষা। বোনকে সে যথেষ্ট ভালোবাসে, ওর কথাও বোঝার চেষ্টা করত, কিন্তু চরিত্র নিয়ে কথা তোলায় সামলাতে পারেনি আর নিজেকে। কড়া কথা শুনিয়ে দিয়ে চলে গেল, যাতে এসব কথা আর না বলে। সৃজা অবাক হয়ে তাকিয়ে রইল বোনের যাওয়ার দিকে। মনে মনে ভাবল, তার বোন কি পাল্টে গেল, নাকি সত্যিই ভালোবাসার মানুষকে অন্ধ বানিয়ে দেয়। বিস্ময় নিয়ে দাঁড়িয়েছিল সে। কিছুক্ষণ পর রুমের দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। সে সামনে তাকিয়ে দেখতে পেল তীর্থ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তীর্যক দৃষ্টি তার দিকেই। সে কটাক্ষ করে বলে উঠল, কি আপু, শোনোনি কথা? আসলে ভালোবাসা বুঝলে, ভালোবাসার জালে ফেসেছে সে। তে বোনের কথা কর্ণপাত করছে না। তোমার জন্য খারাপ লাগছে। ইস, তোমার কথা তো তোমার নিজের বোনই শুনলো না, আর বাইরের মানুষ কি শুনবে বলো? তার থেকে ভালো তুমি আমার কথা শুনে চলো। গাড়ি, বাড়ি, টাকা কোনো দিক দিয়ে অভাব রাখবো না। আমার কথা মতো যা বলবো তাই করবে। সময় সময় বিছানা ডাকলে চলে আসবে। এর বাইরে যার সামনে যেটা বলতে বলবো ওটা বলে দেবে, একদম আমার হাতের পুতুলের মতো। ব্যাস, আর কিছু না, একদম সহজ। সৃজা অশ্রু ভরা চোখে তাকিয়ে আছে তীর্থর দিকে। মানুষ এত খারাপও হয়? তা তীর্থকে না দেখলে জানতই না সৃজা। কি জঘন্য মানসিকতা লোকটার। নিচে তোমার প্রেমিক পুরুষ এসেছে, দেখা করবে না তার সাথে? বড় নিষ্পাপ কণ্ঠ তার, যেন সত্যি সত্যি সে কোনো শুভাকাঙ্ক্ষী, আর তাই জানান দিচ্ছে সৃজাকে তার ভালোবাসার মানুষটার উপস্থিতির কথা। তার কথায় ধ্যান ভাঙল সৃজার, চোখ তুলে চাইল তীর্থর দিকে। সত্য বলছে বুঝে এক মুহূর্তে দিন দুনিয়া সব ভুলে ছুটে চলল দরজার দিকে। কিন্তু হঠাৎ তীর্থর কথায় তার পা থেমে গেল। তোমার প্রাণপ্রিয় পুরুষকে গিয়ে বলবে যে তুমি আমার পবিত্র নেই, শুধু তো আমার কাছে বিলিয়ে দিয়েছ। কিছুদিন আগে সারা রাত রঙ্গলীলা করেছি আমরা, বুঝছো? ক্রূর হাসি তার ঠোঁটের কোণে। সৃজা থেমে গেল, ঝট করে তীর্থর দিকে চাইল সে। এক মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল বিভীষিকাময় সমস্ত ঘটনা। মুহূর্তেই ঠোঁট ভেঙে কেঁদে উঠল, গাল বেয়ে অশ্রু ঝরছে। তীর্থ কাছে এসে গালের পানি, চোখের পানি সব মুছে দিয়ে টিকলি আর সামনের চুলগুলো ঠিক করে দেয়। তারপরে নাকে আলতো ঠোকা দিয়ে ফিসফিসিয়ে বলে, বাই বাই, বলেই চলে যায়। সে যে একটা ছেলেকে ভালোবাসে, প্রেমের সম্পর্ক নেই তাদের, কিন্তু সে খুব পছন্দ করে ওই ছেলেকে, যা সে ছাড়া কেউ জানে না। তীর্থ কীভাবে জেনেছে তা সৃজার জানা নেই, তবে সেই ছেলে হচ্ছে সৃজার খালাতো ভাই।
তার মতো অনার্সেই পড়ে, সমবয়সেই বলা যায়। ছোটবেলা থেকে খেলার সাথী সেই খালাতো ভাইয়ের প্রতি তার ভালো লাগা কাজ করে, কথা বলতে ভালো লাগে তার। তাছাড়া সৃজার যে কোনো সমস্যায় যথাসাধ্য সাহায্য করে, তাই ওইভাবে ছুটছিল যাতে নিজের সব সমস্যার সমাধান নিতে পারে। কিন্তু এই সমস্যা যে বাকি সমস্যাগুলোর মতো যে কাউকে বলার মতো না, তা তার খেয়াল ছিল না। তাই তীর্থর কথায় থমকে যায়। সবাই তখন নিচে, বাচ্চারা অতিথিরা অনুষ্ঠান উপভোগ করছে, আর সৃজা সবার ভিড়ে একপাশে দাঁড়িয়ে এইসব দেখছে। আজ সে ইচ্ছে করেই একপাশে চলে এসেছে। বোনের বিষয়টা ভীষণ পীড়া দিয়েছে তাকে, তাই অভিমানী সে সবার থেকে দূরে দূরে থাকছে। পাশে পছন্দের সেই খালাতো ভাই রোহানও ছিল, কিছুক্ষণ আগেই সরে গেছে। রিশাদ দৌড়ে তার কাছে এলো। সৃজা আপু, আমায় এই ড্রেসে কেমন লাগছে? হুম হুম। একদম প্রিন্সেস। সৃজা হেসে বলল বোনকে। রিশা খুশি হয়ে তার হাত ধরে টানে। আচ্ছা, এবার তাহলে চলো, তোমার সাথে ছবি তোলা হয়নি এখনো। চলো চলো। এক হাতে গাউন ধরে অন্য হাতে বোনকে ধরেই নিয়ে যায় সে। যেতে যেতে রিশা লাজুক মুখে বলে, আমি কিন্তু তোমার দেওয়া হেয়ার ক্লিপটা পরেছি। সৃজার বুকটা নরম হয়ে গেল। এই বয়সটায় কত সহজে খুশি হয়ে যায় মানুষ। শেষে সবাই জড়ো হলো। লাইট একটু ডিম করা হলো, মোমবাতি জ্বালানো হলো 1 আর 5 আকৃতির। সবাই একসাথে গাইতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ। রিশা চোখ বন্ধ করে মনে মনেই কিছু একটা চাইলো, তারপরে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দিল। তালি সিটি হইচই, কেক কাটতেই তার এক বান্ধবী মজা করে গালে হালকা ক্রিম মাখিয়ে দিল। এই থাম, ছবি তুলছে। কিন্তু ততক্ষণে আরেকজন নাকে এক ফোঁটা লাগিয়ে দিয়েছে। রিশা হেসে লুটোপুটি। সৃজা এগিয়ে এসে টিস্যু দিয়ে মুছিয়ে দিতে দিতে বলল, এই বাচ্চাগুলোকে কেউ সামলাও। সবাই চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে রিশা বসার ঘরে সোফায় গিফট বক্সগুলো খুলতে বসেছে। সবাই আছে তখন বসার ঘরে। তৃষার সাহায্যে এক একটা খোলে সে। কেউ দিয়েছে ডায়েরি, কেউ ব্রেসলেট, কেউ গল্পের বই। একটা গিফট খুলে সে চেঁচিয়ে উঠল, ও মা, হেডফোন! আমি ঠিক এটাই চাইছিলাম। তার বাবা দূর থেকে হেসে বললেন, তোমার ইউসলিশ আমাদের সবার কাছে পৌঁছে যায় ঋষামণি। সে গিফটগুলো দেখতে দেখতে হইচই লাগিয়ে দিল। পাশে বসে থাকা তৃষাকে কানে কানে বলে, আপু, হুম। বড় হয়ে গেলাম না? তৃষা হেসে তাকালো তার দিকে। হ্যাঁ, বড় হচ্ছে, কিন্তু এখনো চোখে সেই শিশু সুলভ সরলতা। বড় হচ্ছিস, কিন্তু একদম তাড়াহুড়ো করবি না, ঠিক আছে? রিশা হেসে মাথা নাড়ালো। বাবার ফোন নিয়ে সব গিফটের ছবি তুলল। অনেকগুলো দিন কেটে গেছে। সৃজার ইউনিভার্সিটি যাওয়া আসা, তীর্থর সাথে দেখা, সুযোগ পেলেই কুপ্রস্তাব দেওয়া, সব জারি থাকলো। কতবার তো ইউনিভার্সিটিতে নিজের রুমে ডেকে অশ্লীল অশ্লীল কাজ করতে চেয়েছে। সৃজা কথার প্যাচে আর ঘৃণার দৃষ্টি ফেলে বেঁচে ফেরে প্রত্যেকবার। তীর্থ কেন জানি সৃজা সেই ঘৃণিত দৃষ্টি নিতে পারে না ইদানিং, যার কারণে সে নিজেও জানে না। সৃজাকে কষ্ট দেওয়ার পূর্ণ চেষ্টা সে করে। হাতে গরম কফি ফেলা, বাজে কথা বলা, সব কিছু করে সে। আজও ইউনিভার্সিটি আছে তাদের। করিডোরে তখন ক্লাস শুরুর 5 মিনিট বাকি। দেয়ালে ঘড়ির টিকটিক শব্দ যেন অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছে। 3য় তলার 307 নম্বর রুম, মাইক্রো ইকোনমিক্স। ছাত্রছাত্রীরা ধীরে ধীরে ঢুকছে। কেউ শেষ মুহূর্তে নোট দেখছে, কেউ বেঞ্চ দখল করতে দৌড়চ্ছে। সৃজা দরজার কাছে এসে 1 সেকেন্ড থামল। ভেতরে তাকিয়ে তার বুকের ভেতরটা শক্ত হয়ে গেল। পোডিয়ামের সামনে দাঁড়িয়ে ল্যাপটপ সেট করছে তীর্থ স্যার। পরিপাটি হালকা নীল শার্ট, গাঢ় ধূসর প্যান্ট, হাতা কোনোই পর্যন্ত গোটানো। চশমা পরে স্ক্রিনে কিছু টাইপ করছে। তার ভঙ্গি স্বাভাবিক, আত্মবিশ্বাসী, একজন স্মার্ট জনপ্রিয় লেকচারার যেমন হয়। কেউ দেখে বুঝবে না এই মানুষটাকে দেখলেই কারো ঘৃণায় আর ভীতিতে গা কাঁপতে পারে। সৃজা মাথা নিচু করে অনুমতি নিয়ে ভিতরে ঢুকে একদম পেছনের বেঞ্চে গিয়ে বসল। ঘড়িতে ঠিক সময় হতেই তীর্থ ঘুরে দাঁড়ালো। ক্লাস শুরু হয়। গুড মর্নিং এভরিওয়ান। ক্লাসের সবাই একসাথে জবাব দেয়, গুড মর্নিং স্যার। তার কণ্ঠ স্থির, পরিষ্কার। আজ আমরা ইনফ্লেশন অ্যান্ড পারচেসিং পাওয়ার নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ টপিক। বোর্ডে মার্কার দিয়ে লিখল, ইনফ্লেকশন।
রিয়েল লাইফ ইম্প্যাক্ট। তার লেখার হাত সুন্দর, গুছানো। সৃজা খাতা খুলেছে, কিন্তু কলম চলছে না। তার চোখে অনিচ্ছায় উঠে যায় সামনে দাঁড়ানো মানুষটার দিকে। মাথার ভেতরে পুরনো কথাগুলো গুঞ্জন তোলে। তার শ্বাস ছোট হয়ে আসে। সে জোর করে দৃষ্টি নামিয়ে আনে। সামনের সারির এক ছাত্র জিজ্ঞাসা করল। তীর্থ হাঁটতে হাঁটতে বলল, ভালো প্রশ্ন। সবার না, যাদের নির্দিষ্ট হয় তাদের বেশি ক্ষতি হয়। সে বোর্ডে গ্রাফ আঁকছে। ক্লাসের সবাই মন দিয়ে শুনছে। মাঝে মাঝে সে হালকা রসিকতাও করছে। যেমন তোমাদের পকেট মানি একই রইল, কিন্তু বার্গারের দাম ডাবল। ক্লাসে হালকা হাসি। সৃজার কানে শব্দগুলো ঢুকছে, কিন্তু মাথায় বসছে না। তার মনে হচ্ছে এই রুমের বাতাস ভারী। সবাই স্বাভাবিক, শুধু সে নয়। হঠাৎ তীর্থের দৃষ্টি ক্লাস ঘুরতে ঘুরতে পিছনে এসে থামল। এক মুহূর্তের চোখাচোখি হয়। দৃষ্টি পড়ে সোজা সৃজার উপর। কিছু বল চেয়ে রয়। তার ঠোঁটের কোণে খুব হালকা অদ্ভুত এক হাসি খেলে গেল, যেটা অন্য কেউ খেয়ালই করল না সৃজা ব্যতীত। সে তড়াক করে খাতার দিকে তাকায়। হাত কাঁপছে। সে ভান করে লিখতে শুরু করলো। তীর্থ গলা খাকারি দেয়। ওকে, সামওয়ান টেল মি, ইনফ্লেশন কাদের জন্য ভালো হতে পারে? সামনে কেউ উত্তর দিল না। তীর্থ বলল, ব্যাক বেঞ্চার্স, ইউ আর আনইউজুয়ালি কোয়াইট টুডে। ক্লাসে হালকা হাসাহাসি হয়। সৃজার পাশের মেয়েটা ফিসফিস করে বলল, উফ, আজ স্যার মুডে আছে মনে হয়। তীর্থ আবার বলল, ইয়েস ইউ, লাস্ট ড্র, ব্লু নোটবুক। সৃজার বুক ধক করে উঠল। সে বুঝতে পারছে তাকে বলা হচ্ছে। ধীরে ধীরে মাথা তুলল। টেল মি, হু বেনিফিটস ফ্রম ইনফ্লেশন? তার গলা শুকিয়ে গেছে। ক্লাসের সব চোখ যেন তার উপরে। ডেপ্টর্স স্যার। খুব আস্তে বলল সে। তীর্থ মাথা নেড়ে হাসল। গুড, সি, ইউ ডোন্ট লিসেন। ক্লাসের কাছে এটা একদম স্বাভাবিক শিক্ষক ছাত্র ইন্টারাকশন, কিন্তু সৃজার মনে হলো যেন কেউ তার বুকের ভেতরটা চেপে ধরেছে। যথাসময় যেতেই ঘন্টা বাজে। সবাই ব্যাগপত্র গুছিয়ে উঠতে লাগলো। তীর্থ বলল, নেক্সট ক্লাস উই উইল ডিসকাস ওয়েজ প্রাইস স্পাইরাল, ডোন্ট স্কিপ। ছাত্ররা বেরিয়ে যাচ্ছে। কথা, হাসি, ব্যাগের চেইনের শব্দ। সৃজা ইচ্ছে করেই ধীরে ধীরে গুছাচ্ছে। সে চায় ভিড়ের সঙ্গে বেরোতে, একা নয়। কিন্তু হঠাৎ সে শুনল। সৃজা? তার শরীর জমে গেল। তীর্থ পোডিয়ামের পাশে দাঁড়িয়ে, কণ্ঠ স্বাভাবিক, কিন্তু চোখে অন্যরকম স্থিরতা। ক্লাস টেস্ট পেপারটা কালেক্ট করো যাওয়ার আগে। এটা একেবারেই সাধারণ নির্দেশ, তবু সৃজার মনে হলো মেঝে যেন নরম হয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে সামনে এগোলো। হাত বাড়িয়ে কাগজ নিল, চোখ তুলল না। থ্যাংক ইউ স্যার। প্রায় ফিসফিস করে বলল, হুম। ছোট্ট শব্দ। সে ঘুরে দ্রুত বেরিয়ে গেল। বাইরে করিডরে এসে গভীর শ্বাস নিল। মনে হলো এতক্ষণ সে শ্বাস আটকে রেখেছিল। ভেতরে একটা ক্লাস শেষ হলো, কিন্তু তার ভেতরের অস্থিরতা সেটা এখনও চলছে। সৃজা ভাবছে তার বোনের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। বাইরের এক ছেলের জন্য দুই বোনের মাঝে ভুল বোঝাবুঝি থেকে যাক, তা সে চায় না। এই কারণে সে বোনের রুমে গিয়ে আস্তে করে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তৃষা তখন বেডের হেডবোর্ডে হেলান দিয়ে ফোনে কিছু দেখছিল। সৃজাকে রুমে এসে আকস্মিক কোলে শুয়ে পড়ায় কোনো প্রতিক্রিয়া দেখালো না, আর না বরাবরের মতো মাথায় হাত রেখে কিছু জানতে চাইল। তাই সৃজাই মুখ খোলে। আপু, বল। আমার উপর রেগে আছো? না, মিথ্যে কথা। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। তেমন কিছু না সৃজা, ভুল ভাবিস না তুই। একদম ভুল ভাবছি না। রেগে না থাকলে আমাকে শ্রীজা ডাকছো কেন? আমার আপুর রাগ আমি খুব বুঝতে পারি। তৃষা বোনকে পুরো নামে ডাকে না, এমনকি বাড়ির কেউই ডাকে না। সবাই শ্রী বলেই ডাকে তাকে। তাই তার বোন শ্রী না সৃজা বলে ডাকছে যখন, তখন বুঝতে অসুবিধা হলো না যে এখনও সে রেগে আছে। ভুল ভাবছিস। আপু, তুমি এভাবে আমার উপর রেগে থেকো না প্লিজ। আমার ভালো লাগছে না কিছুই। আমার সাথে ঠিকঠাক কথা বলো না কেন তুমি? আমার কষ্ট হয় খুব। তৃষা কাতর কণ্ঠে কথাগুলো শুনে বোনের দিকে তাকালো। কেঁদে দেবে দেবে ভাব। সে হালকা হাসে। অবশেষে বোনের মাথায় হাত রেখে সে বলল, রাগ করিনি শ্রী, কিন্তু তুই তো আর ছোট নেই। এখন আমার বিয়ে ঠিক হয়েছে, দুদিন পর তোর বিয়ে ঠিক হবে। পরের বাড়ি যাবি, ভার্সিটিতে পড়িস, কিন্তু কাকে নিয়ে কোন কথা বলা উচিত কোনটা নয় এটাই এখনো বুঝতে পারছিস না।
এটা তো স্বাভাবিক বিষয় নয়। আজ আমাকে বলেছিস, কাল অন্য কাউকে বলবি। কারো চরিত্র নিয়ে এত সহজে কথা বলা দিলি, সামনের জন কি ভাববে বলতে পারিস? তুই আমাকে তোর জিজুর চরিত্রহীন এটা বলছিস। তুই কি কখনো রিয়েলাইজ করতে পারছিস না কথাটা কত কষ্টের আমার জন্য? এভাবে না জেনে কাউকে নিয়ে বলা উচিত না। মানুষটা জানলে কত কষ্ট পাবে ভাবতে পারছিস? না চাইতেও সৃজা চুপ থাকলো। তার বোনের সব কথা বুঝতে পারছে সে, কিন্তু আপু তো আর জানে না তীর্থসারের আসল রূপ, তাই এইভাবে বলেছে তাকে। সে কথা না বাড়িয়ে বোনের পেট জড়িয়ে ধরে বলে, আমি খুব দুঃখিত আপু, আমায় প্লিজ ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এমন ভুল করবো না, আমি প্রমিস করছি। তোমার কাছে প্রমিস করছি, আমি এবারের মতো মাফ করে দাও আমায়। বিষয়টা ক্ষমা করে দেওয়া না দেওয়া নিয়ে নয় শ্রী, বিষয়টা তুই এমন কথা কী কারণে বলছিস সেটা নিয়ে। তোর কেন মনে হয়েছে যে তীর্থ চরিত্রহীন আমাকে বল। সৃজা প্রমাণ ছাড়া কিছু জানিয়ে বোনের চোখে আরও খারাপ হতে চায় না, কারণ প্রমাণ ছাড়া বললে যে বিশ্বাস করবে না তা তার কাছে স্পষ্ট। তীর্থসারের প্রেমে অন্ধ তার বোন। এমন মুহূর্তে প্রমাণ ছাড়া কিছুতেই আবার একই ভুল করবে না সে। আসলে ভার্সিটিতে থাকতে একদিন ফোনে কারোর সাথে প্রেম আলাপ করতে শুনেছিলাম আমি। মানে ওই আর কি, প্রেম প্রেম কথা বলছিল তীর্থ স্যার। ফোনের ওপাশে ওটা তুমি হতে পারো, মাথায় আসেনি। ভেবেছি আর কার সাথে প্রেম করছে আর তোমায় ঠকাচ্ছে হয়তো, তাই রেগে গিয়েছিলাম আমি। তোমাকে ওসব বলেছি স্যারকে নিয়ে, আর আর করবো না আমি, প্রমিস। তৃষা হেসে ফেলল, বোনের পিঠে একটা মিষ্টি থাপ্পড় লাগায়। পাগলি, এখনই সেই বাচ্চা থেকে গেলি। তোর স্যার আমাকে খুব ভালোবাসে, বুঝেছিস? ওনাকে আমি খুব বিশ্বাস করি। আর এসব চিন্তা মাথায় আনিস না। সৃজা কথার পিঠে আর কোনো জবাব দেয় না, শুধু বোনের আনন্দে চিকচিক করা উজ্জ্বল মুখখানা দেখে মন দিয়ে। আর মাঝে তীর্থসারের চেহারাটা ভেসে আসে। শহরের এক কোণে পুরনো লেকের পাশের খোলা পার্ক। বিকেলের আলো নরম হয়ে এসেছে। লেকের পানিতে ডুবে যাওয়া রোদের শেষ ঝিলিক। হালকা বাতাসে শুকনো পাতা সরসর শব্দ করছে। পাশে ফুচকার ঠেলা গাড়ি। একটু দূরে চায়ের দোকান থেকে ভেসে আসছে আদার গন্ধ। পার্কের লোহার বেঞ্চে বসে আছে তীর্থ, এক পা আরেক পায়ের উপরে তুলে, হাতে কাগজের কাপের চা। আজ ফরমাল না, গাঢ় সবুজ শার্ট, হাতা গোটানো, কালো ঘড়ি হাতে। বাইরে থেকে দেখলে স্বাভাবিক, পরিপাটি, আত্মবিশ্বাসী একজন মানুষ। তার পাশেই তুর্য, জিন্স আর টি শার্ট, হাতে বাদাম ভাজা কাগজে মোড়া, মাঝে মাঝে ছুঁড়ে ছুঁড়ে খাচ্ছে। আরেকটু দূরে দাঁড়িয়ে রাফি ফোনে কথা শেষ করে এসে যোগ দিল। তার পিছনে নিহাত। সব সময় যেমন হালকা হাসি থাকে তার মুখে, এখনও তেমনটাই। তারা প্রত্যেকেই বন্ধু। রাফি বসতে বসতে বলল, এই জায়গাটা কিন্তু জম্পেশ ক্যাফের চেয়েও অনেক শান্ত। নিহাত হেসে বলল, শান্ত? ওই যে পেছনের বাচ্চাগুলো চিৎকার করছে, সেটা শুনছিস না? আরে এটা লাইভ সাউন্ড এফেক্ট। তীর্থ হালকা হাসলো, কিন্তু চোখ বারবার ফোনে যাচ্ছে। রাফি হেসে বলল, তো ভাই, এখন তো আমরা তীর্থকে দুলাভাই ডাকবো নাকি? নিহাত যোগ করল, হ্যাঁ রে তুর্য, কেমন লাগছে নিজের বোনের সাথে বন্ধুর বিয়ে দিতে? তুর্য ঠোঁট বাঁকিয়ে হালকা হাসল। খারাপ না, বন্ধুকে অনেক দিন ধরেই চিনি। বোন ভালো রাখলেই ভালো, নয়তো দেখা যাবে অনুভূতি এইটুকুই। তীর্থ স্বাভাবিক দৃষ্টিতে তাকায় চায়ের কাপে চুমুক দিতে দিতে। কথা শেষ হতেই হালকা হাসলো ঠোঁট বাঁকিয়ে। নিহাত বলল, তোর বোন তো বেশ খুশি। তুর্য মাথা নেড়ে বলল, ও ছোটবেলা থেকেই এমন, কাউকে মন দিলে পুরা মনটাই দেয়। রাফি চায়ে চুমুক দিল। ভালো স্বভাব। তুর্য এবার ধীরে ধীরে বলল, ভালো, যদি যার উপর মন দিচ্ছে তার সব রকম প্রতিক্রিয়া সামলাতে পারে। রাফি পরিবেশ হালকা করতে বলল, এই এই সিনিয়র টোন কেন? বিয়েবাড়ির কথা বললে তো হালকা মোড হওয়া উচিত। তীর্থ ফোনে কিছু দেখছে বারবার। তুর্য খেয়াল করল। সে বলে, কাকে এত চেক করছিস? কেউ না, এটা কলেজের কথা। তীর্থ স্বাভাবিক ভঙ্গিতে বলল। নিহাত কোনোই দিয়ে গুঁতো দিল। তো বাগদত্তা ম্যাডামের সাথে সব ঠিকঠাক আপনার? তীর্থ কাঁধ ছাকালো। ভালো, খুশি সে, ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করছে। রাফি মজা করে বলল, আর তুই? তীর্থ চায়ে চুমুক দিয়ে একটু দেরি করে বলল, আমি হিসাব করছি। তুর্য ভ্রু তুলল। বিয়ে কি লোন নাকি
যে ইএমআই হিসাবে করছিস? তীর্থ হালকা হেসে বলল, দেখ, লাইফে স্ট্যাবিলিটি দরকার, সোশ্যাল ইমেজ, ফ্যামিলি কানেকশন, সব মিলে এটা একটা ভালো সেট আপ। রাফি হেসে উঠল। ভাই তুই বিয়েকে সেট আপ পিচের মতো বলছিস? কিছু সময় গড়াতেই পরিবেশ বদলালো। হালকা বাতাসে লেকের পানি কাঁপছে, পাশ দিয়ে একজোড়া কিশোর কিশোরী হাঁটছে নিজেদের জগতে ডুবে। দূরে আজানের ধ্বনি ভেসে এলো। তুর্য চুপচাপ কিছুক্ষণ তীর্থর দিকে তাকিয়ে থেকে বলল, একটা কথা জিজ্ঞাসা করি, সিরিয়াসলি? তীর্থ তাকালো। কর। তুই খুশি তো? তুই কি তিশাকে পেয়ে হ্যাপি, নাকি শুধু বন্ধুত্বের খাতিরে মান রাখছিস না? 1 সেকেন্ড নীরবতা। তীর্থ হেসে ফেলল। খুশির শব্দটা ওভাররেটেড। দার্শনিক মোড অন হয়েছে লেকচার সাহেবের। খুশি, দুঃখ এসব টেম্পোরারি, পাওয়ারের পজিশন এসব স্টেবল। তুর্য এবার স্পষ্ট অস্বস্তিতে পড়ল। মানুষ নিয়ে তোর কথা বলার ধরনটা মাঝে মাঝে ভয়ঙ্কর শোনায়, জানিস? তীর্থ এবার সরাসরি তার দিকে তাকালো, চোখে হাসি নেই। ভয়ঙ্কর না, বাস্তব। হঠাৎ তীর্থর ফোন ভাইব্রেট করলো। সে স্ক্রিনে তাকিয়ে হালকা হাসলো। তুর্য জিজ্ঞাসা করল, ওই যে কল এলো। তীর্থ উঠে দাঁড়ায়। তোরা বস, আমি একটু ঘুরে আসি। সে লেকের ধারের দিকে হাঁটতে লাগলো, ফোন কানে। রাফি নিচু গলায় বলল, ও আগে এমন ছিল? তুর্য ধীরে ধীরে মাথা নাড়ল। না, আগে ওর উচ্চাকাঙ্ক্ষা ছিল, এখন কেমন যেন মানুষকে জিনিসপত্রের মতো দেখে। নিহাত হালকা দীর্ঘশ্বাস ফেলল। বাইরে থেকে বোঝা যায় না কখন কে কেমন হয়ে যায়। দৌড়ে দাঁড়িয়ে তীর্থ কথা বলছে, হাত নেড়ে কিছু বোঝাচ্ছে। সন্ধ্যার আলোয় তার ছায়া লম্বা হয়ে গেছে। বন্ধুরা বেঞ্চে বসে আছে, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছে তীর্থ যেন তাদের সাথেই নেই আর। তীর্থদের বাড়ি। সন্ধে নামার পর মাগরিবের আজান শেষ হয়েছে একটু আগেই। আকাশের নীলচে অন্ধকার নেমেছে। বারান্দার হলুদ বাল্বটা জ্বলে উঠেছে, আলোয় ছোট ছোট পোকা ঘুরছে। লোহার গেট খুলে তীর্থ ঢুকতেই করাত করে শব্দ হলো। সে এক মুহূর্ত দাঁড়িয়ে চারপাশ দেখল। এই বাড়িটা তার কাছে নিরাপদ চেনা। এখানে জন্ম তার, বেড়ে ওঠা এখানে। তবুও আজকাল যেন সব কিছু একটু আলাদা লাগে। দরজায় হাত রাখতেই ভেতর থেকে দাদির গলা, তিথি দরজাটা দেখতো, তীর্থ এসে মনে হয়। দরজা খুলে তানিয়া ওকে দিল। তিথি বলে, ওহ ভাইজান ফিরেছেন দেখছি, আজ তো বেশি লেট। তীর্থ জুতো খুলতে খুলতে হালকা হেসে বলে, মিটিং ছিল ডিপার্টমেন্টে। মিটিং না, ঘুরতে গিয়েছে বেশ জানি। তিথির ভুরু নাচানো হাসি। তুই বেশি জানিস। তীর্থ ভেতরে ঢুকে ব্যাগটা সোফায় রাখলো। ড্রয়িং রুমে সুন্দর একটা ঘ্রাণ বাগানের ফুলগুলো থেকে আসছে। সেন্টার টেবিল, ফুলদানিতে টিউব রোজ। টিভিতে নিউজ চলছে, ভলিউম কম। বাবা সোফায় বসে আছেন, কিন্তু খবরের কাগজ উল্টানোর ভঙ্গি দেখে বোঝা যায় তিনি পড়ছেন না, অপেক্ষা করছিলেন। বাবা তীর্থর উদ্দেশ্যে বলেন, ফিরলে তাহলে আজ ঘোরাঘুরি হয়েছে নাকি? ওই একটু বন্ধুদের সাথে বেরিয়েছিলাম আব্বু। ক্লাস ঠিকঠাক? ছোট ছোট উত্তর, মাঝখানে নীরবতা। বাবার চোখে গর্ব আছে, কিন্তু কথায় সহজ প্রকাশ নেই। তীর্থ উপরে রুমে চলে যায়, কাজের মেয়েকে 1 মগ কফি দিতে বলে। সময় নিয়ে ফ্রেশ হয়ে তবেই নিচে এলো। রান্নাঘরে তীর্থর মা কড়াইতে কিছু ভাজছেন। তেলের ছ্যাঁত ছ্যাঁত শব্দ হচ্ছে। মা উঁচু গলায় বলে, তীর্থ হাত মুখ ধুয়ে আয়, আজ তোর পছন্দের খিচুড়ি, গরুর মাংস ভুনা আর ডাল পুরি বানিয়েছি। তীর্থ রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে। বাহ, আজ তাহলে জমে যাবে। মা ঘুরে তাকালেন, চোখে মমতা। একদম, বাড়িতে বউ এনে দিচ্ছিস তাই খুশি হয়ে তোহফা দিচ্ছি। কতদিন পর মায়ের কথা শুনলি, বাড়িতে বউ তুলতে রাজি হলি। এক রাশ আশা ভরসা তার মায়ের কণ্ঠে। ছেলেকে অনেক আগে থেকেই বিয়ের জন্য বলা হচ্ছিল, কিন্তু সে রাজিই হয় না। প্রেমের সম্পর্ক আছে কিনা, কাউকে পছন্দ কিনা জানতে চাইলেও কোনো উত্তর দিত না। শেষমেশ রাজি হয়েছে। বাড়ির সবাই খুব খুশি। 1 সেকেন্ড তীর্থ চুপ, যেন কিছু বলতে চেয়েও বলল না। তীর্থর দাদি দোলনায় বসে তসবিহ ঘোরাচ্ছেন। দাদি বলেন, আসো দাদু ভাই, কাছে আইসো। তীর্থ গিয়ে নিচে পিড়িতে বসল। দাদি তার মাথায় হাত রাখলেন।
মুখটা শুকাইছে কেন? কাজ বেশি করস নাকি? খারাপ লাগে? তীর্থ না হেসে পারল না। দাদি এখনও সেই বাচ্চাটা মনে করে নাতি নাতনিদের। কিছু হলেই মুখ আধার লাগে, নাতি নাতনিদের জন্য চিন্তা লাগে। তীর্থ হেসে বলে, বুড়ি, 2 দিন পর বাড়িতে বউ আসবে, এখন আমাকে ছোট তীর্থ মনে করছো নাকি? বউ আসলে কিন্তু লজ্জা পড়ে যাবে এভাবে বললে। হয় হয়, সেদিনের পোলা নাক টিপলে দুধ বের হয়, বউ পাইয়া লজ্জা মারাই। হুনো দাদু ভাই, বউ আসুক বা বাচ্চা, আমার কাছে তোরা ছোড়াই থাইকা যাবি সারাটা জীবন। দাদি তার চোখ দিয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। দাদি তার চোখের দিকে তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড। বয়স মানুষকে অদ্ভুতভাবে তীক্ষ্ণ করে দেয়। তীর্থ বলে, মানুষের মন যদি বেশি ব্যস্ত থাকে মুখে ক্লান্তি দেখা যায়। বুঝেছো দাদি? এর বেশি কিছু না। দাদির সম্মতি জানিয়ে তারপরে আবার তসবিতে মন দিলেন। তীর্থ উঠে গেল। বারান্দার পাশে স্টাডি ল্যাম্পের আলোয় ফুপি খাতা দেখছেন। লাল কলমের দাগে ভরা কাগজ। যা করছিলেন তা শেষ করে উঠে দাঁড়ালেন গা ঝাড়া দিয়ে। একমাত্র ভাতিজার রুমে যান। এই যে প্রফেসর সাহেব, একটু সময় হবে? তীর্থ চেয়ার টেনে বসল। জি ফুপি, কোনো কাজ ছিল? তোর বিয়ের কথা নিয়ে তোর মা তো আকাশে উঠছে, তোর কেমন লাগছে? প্রশ্নটা হালকা, কিন্তু চোখ গভীর তার। তীর্থ কাঁধ ঝাঁকালো। নর্মাল, সবাই তো করে। সবাই করে বলে করবি, নিজের ইচ্ছাই নয়? চেয়ার টেনে পাশে বসে ভ্রু নাচিয়ে কথাটা জানতে চান। তীর্থ এবার সরাসরি তাকালো না, জবাব দেয় না কোনো। বারান্দার অন্ধকারে তাকিয়ে ফুপ্পি বলল, তৃষা ভালো মেয়ে তীর্থ। তীর্থ মাথা কাত করল। হ্যাঁ জানি, মেয়েটা ভালো। যা করতে চাইছিস একটু ভেবে দেখলে হয় না? তীর্থ হালকা বিরক্ত হলো। ফুপি প্লিজ, এত জটিলভাবে কেন দেখছো? যা প্ল্যান করেছিলাম তেমনটাই তো হচ্ছে, আর সামনেও হবে। এত চিন্তা করো না তো। ফুপি নরম গলায় বললেন, সবাই এই কথাটাই বলে, যতক্ষণ না জটিলতা গলায় এসে ধরে। একজনের অপরাধে অন্য কাউকে তো শাস্তি দেওয়া যায় না, তাই না? তাহলে তার আর তোর মধ্যে পার্থক্য কথাই রইল। নীরবতা বিরাজ করে খানিকক্ষণ। তীর্থ কোনো জবাব দেয় না। রাতে ডিনার টেবিলে বসেছে সবাই। প্লেটে গরম ভাত থেকে ধোঁয়া উঠছে। মা বলে, তৃষার মাকে ফোন দিয়েছি আজ, বলেছি আগামী সপ্তাহে শপিংয়ে যেতে। তারিখ ফাইনাল করা দরকার। তিথি মুখে খাবার নিয়ে হাসতে হাসতে বলে, ভাইয়া, তোমার কিন্তু এখন সিরিয়াস লুক বর্জন করা প্র্যাকটিস করা উচিত। বিয়ের পর সবসময় এই স্যার ভাব নিয়েই তো থাকবা নাকি? বেশি কথা বলিস, চুপচাপ খা। তীর্থ মেয়েকে ধমক দিয়ে বলে। দাদি হঠাৎ বললেন, বিয়া মানে দায়িত্ব দাদু ভাই, মাইয়ার মন ভাঙ্গা ভাবি না, বুঝেছো? আমি জানি আমার দাদু ভাই মানুষ হিসাবেও ভালো, সব রকম সম্পর্কেও ভালো, কিন্তু জীবন সঙ্গীর লগে থাকতে গেলে মন মেজাজ বুঝে চলতে হয় দুজনের, বুঝছো তো? দায়িত্ব বেশি সামনে। দাদির পরামর্শে মাথা নাড়িয়ে সম্মতি জানালো তার বাবা মাও। তীর্থর হাতের ভাত মাখা থেমে গেল এক মুহূর্তের জন্য। তারপরে আবার খেতে লাগলো। ফুপি চুপচাপ সেটা লক্ষ্য করলেন। রাত গভীর, সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছে। করিডোরের আলো নরম, দূরে কুকুর ডাকছে ঘেউ ঘেউ করে। তীর্থ নিজের ঘরে এসে দরজা বন্ধ করলো। চোখের চশমাটা খুলে ফেললো। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মুখে চোখে রহস্য, চোখে অদ্ভুত অস্থিরতা। বাইরে থেকে সে ভদ্র ছেলে, দায়িত্বশীল হবু জামাই, জনপ্রিয় লেকচারার। ভেতরে কিছু চিন্তা, কিছু টানাপোড়েন, কিছু অস্বীকার করার অনুভূতি, যেগুলোর নাম সে নিজেও উচ্চারণ করে না। আর সাথে প্রতিশোধ নেওয়ার উন্মাদনা। আয়নার সামনে দাঁড়িয়ে সে ধীরে লাইট বন্ধ করলো। ঘর অন্ধকার তার, কিন্তু মাথার ভেতরের শব্দ সেগুলো এখনও জেগে রইল। তীর্থর ফুপি আয়েশা চৌধুরীর বয়স এখন 31। তার নিজের একটা অনলাইন বিজনেস আছে। ঘরে বসেই কাজ সামলায়। সবাই বলে মেয়েটা খুব বুঝদার, দায়িত্বশীল, মাথা ঠান্ডা। কিন্তু কেউ জানে না এই মেয়েটা কোনো এক সময় নিজের হৃদয়টাকে হাতে নিয়ে বসেছিল, আর দেখেছিল ধীরে ধীরে সেটা ভেঙে যাচ্ছে। ছোটবেলায় না, কৈশোর 15 বছর বয়সে, যখন মেয়েরা আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ নিজেকে নতুন করে দেখতে শুরু করে, তখনই জীবনের অতীব প্রিয় মানুষটার সঙ্গেই তার পরিচয়। একটা পুরনো দালান,
নিচতলায় ছোট্ট একটা ঘর, সেখানেই পড়াতো সে প্রিয় মানুষটা। মাস্টারমশাই কিনা তার স্যার, ছোট্ট বোর্ড, কয়েকটা বেঞ্চ আর দরজার পাশে একটা ভাঙা স্ট্যান্ড ফ্যান। প্রথম দিন থেকেই আয়েশার চোখে পড়েছিল তার স্যারের উপর, কারণ তার স্যার আলাদা ছিল, চোখে সম্মান ছিল, কথায় ধৈর্য ছিল, কখনো চিৎকার করেই পড়াতেন না, ভুল করলে অপমান করতেন না। সেই বয়সে একটা মেয়ের কাছে এই আচরণটাই অনেক বড় ব্যাপার। ধীরে ধীরে ক্লাসটাই তার ভালো লাগার জায়গা হয়ে উঠল। সে বুঝতে পারতো না কখন সে স্যারের কথার চেয়ে তার মুখের দিকে বেশি তাকিয়ে থাকে। নিজেকে বকতো সে, উনি স্যার, এসব ভাবা ঠিক না। তবুও মন মানত না। স্যারও টের পেতে শুরু করে। সে চোখ নামিয়ে কথা বলে, প্রশ্ন করতে গিয়ে কেঁপে যায়। একদিন জিজ্ঞাসাই করে ফেললেন, তুমি আগে খুব স্বাভাবিক ছিলে, এখন এত অস্বস্তি পাও কেন? আয়েশা উত্তর দিতে পারেনি, কিন্তু সেদিন থেকেই দুজনেই বুঝে গেল একটা নীরব কথা জন্ম নিয়েছে। অনেক দিন লড়াই করার পর এক বিকেলে সে দাঁড়িয়েছিল ক্লাস শেষে। সবাই চলে গেছে, ফ্যান ঘুরছে, জানালা দিয়ে আলো ঢুকছে তীর্যকভাবে। তার গলা শুকিয়ে যাচ্ছিল। স্যার, আমি আপনাকে শুধু স্যার হিসেবে দেখি না। শব্দগুলো বলেই মনে হয়েছিল পৃথিবী থমকে গেছে। তিনি দীর্ঘক্ষণ চুপ ছিলেন, তারপর বলেছিলেন, এটা ঠিক না আয়েশা, তোমার বয়স কম, এসব মোহ একসময় এটা কেটে যাবে। কিন্তু আয়েশা জানতো এটা কেটে যাবে না। তার জেদ, তার সত্যি অনুভূতি, তার চোখের ভাষা সব মিলিয়ে একসময় স্যারও হার মানে। যেও আটকাতে পারেনি নিজের ভেতরের অনুভূতিগুলোকে। ধীরে ধীরে কথা বাড়ল দুজনের, দূরত্ব কমল, ভালোবাসা স্বীকার করল দুজনেই, নিঃশব্দে। কেউ জানতো না, লুকিয়ে লুকিয়ে সাবধানে। সীমা মানতে মানতে একটা সম্পর্ক বড় হচ্ছিল। কিন্তু ভালোবাসা শুধু দুজন মানুষে টিকে থাকে না, তার চারপাশে থাকে সমাজ, পরিবার, টাকা, ভবিষ্যৎ। আয়েশার বাড়িতে বিয়ের কথা উঠতে লাগলো। চৌধুরী বাড়ির মেয়ে, তারপরে সেই সময়ের উপযুক্ত বয়সে, এর মধ্যে দেখতে সুন্দরী, নানান প্রস্তাব আসত। তার পরিবারও ভাবছিল মেয়েকে এখন ভালো ঘরে দিতে হবে। আয়েশা প্রথমে পাত্তা দেয়নি, সে এড়িয়ে গেছে। তারপরে চাপ বাড়তে লাগলো, তার চিন্তা বাড়ল। প্রেমিক পুরুষকে তা জানায়। এক রাতে কাঁদতে কাঁদতে সে প্রেমিককে সব খুলে বলে। ওরা বিয়ের জন্য চাপ দিচ্ছে। ওপাশে দীর্ঘ নীরবতা। আমি এখনো দাঁড়াতে পারিনি জীবনে আয়েশা। স্যার বলে ধীরে, আমি অপেক্ষা করব ভেবেছিলাম, কিন্তু এভাবে তো সম্ভব হবে না। তা বাড়ি থেকে খুব প্রেশার দিচ্ছে। যেমন আছি সেভাবে মেনে নিয়ে আমার হাত ধরে চলে আসতে পারবে আয়েশা? এছাড়া আর কোনো উপায় নেই। আমার পারিবারিক অবস্থান তোমাদের মতো উঁচু নয়। হয়তো সময়ের সাথে সাথে আল্লাহ চাইলে এক সময় হবে, কিন্তু আপাতত তোমাদের অবস্থানে নেই। তাই প্রস্তাব নিয়ে গেলে তোমার পরিবার মানবে না, এটা তুমিও জানো। এই মুহূর্তে তুমি সেই ইচ্ছায় চলে আসা ছাড়া উপায় দেখছি না। এই কতগুলো শব্দ মিলে বাক্য, কথাগুলোর গভীরতা অনেক। দুজনের মাঝখানে ভাগ করে দিল যেন। আয়েশা এক মুহূর্তে ভাবল তাকে তার পরিবার থেকে দূর করে নিতে চাইছে স্যার। সে নীরবে শোনে সেই কথাগুলো, কোনো উত্তর দেয়নি সেদিন। কেন? সাহস করে পরিবার নিয়ে কি আসা যেত না? একটাবার চেষ্টা করে দেখতে পারতো না? এই ছিল তার ভাবনা। ধীরে ধীরে কথা কমতে লাগলো, মেসেজের উত্তর দেরিতে, ফোন ছোট। একদিন ঝগড়া হলো। তুমি বদলে গেছো আয়েশা। আমি বাস্তব বুঝতে শিখেছি। বাস্তব মেনে আমাকে ছেড়ে দেওয়া। প্রেমিকের প্রশ্নে সে চুপ থাকে। তার চুপ থাকা মানে ছিল তার কাছে সঠিক জবাব নেয়। আয়েশার প্রেমিকের কাছে মনে হলো আয়েশা তাকে আর ভালোবাসে না। শেষ দেখা হয়েছিল বৃষ্টির দিনে। রাস্তার পাশে দাঁড়িয়ে আয়েশার প্রেমিক পুরুষ বলেছিল, তুমি কি আমাকে বিয়ে করবে? আয়েশা সোজা সাপটা কোনো জবাব দেয়নি, শুধু বলেছে, চাই, কিন্তু পারবো কিনা জানি না। এই জানি না কথাটাই তার প্রেমিকের ভেতরে সব ভেঙে দিল। সে ভাবল আয়েশা আর তাকে চায় না। আর আয়েশা ভেবেছে তার প্রেমিক পুরুষ তাকে বুঝবে, তার না বলা কথা বুঝবে, আর পরিবার সহিত প্রস্তাব নিয়ে যাওয়ার কথা তুলবে। কিন্তু কেউ কাউকে আর কিছুই বোঝাতে পারেনি। ধীরে ধীরে যোগাযোগ বন্ধ হয়ে গেল।
না কোনো বড় ঝগড়া, না নাটকীয় বিদায়, শুধু একসময় তারা দুজনেই আলাদা জীবনে হাঁটতে শুরু করলো। একসময় আয়েশা খবর পেল তার প্রেমিক পুরুষ, যার জন্য আজও সে অপেক্ষা করে, সে কাউকে বিয়ে করে নিয়েছে। অন্য কাউকে নিয়ে সংসার করছে তার মনের মানুষটা, যার জন্য সমাজের কটাক্ষ, পরিবারের হাজার প্রশ্ন উপেক্ষা করে প্রতীক্ষায় থেকেছে বছরের পর বছর। চাওয়া ছিল শুধু তাকে পূর্ণ সম্মানের সাথে বাড়ি তোলা, কিন্তু তার কিছুই হয়নি, উল্টো অন্য কাউকে বিয়ে করে নিল। আর আজ তো আরেক সন্তানের পিতা সে। আজ এত বছর পর আয়েশা বাইরে থেকে খুব শক্ত, হাসে, কাজ করে, জীবনের সব সমস্যা শক্ত মনোবলের সাথে সামলায়। কিন্তু মাঝে মাঝে সন্ধ্যায় আকাশ কালো হলে বা বৃষ্টির শব্দ এলে তার মনে পড়ে যায় একটা ছোট্ট ঘর, একজন মানুষ বোর্ডে লিখছে, আর এক কিশোরী মেয়ে চুপচাপ তাকিয়ে আছে। তার ভালোবাসাটাও মরে যায়নি, শুধু নাম বদলেছে। এখন সেটা স্মৃতি আর প্রাক্তন। রাতে বিছানায় শুয়ে শুয়ে কথাগুলো ভেবে চোখে বেয়ে পানি গড়িয়ে পড়ল আয়েশার। তীর্থ তার ফুপির জীবনের এই সত্য, এই প্রতিজ্ঞার কথা জেনেছে প্রায় বছর 3 হয়েছে। তার প্রিয় বন্ধু তুর্য, কলেজ জীবন থেকে জানের বন্ধু তারা। 3 বছর আগে হঠাৎ তার এক চাচার সাথে দেখা হয় দরকারে। তুর্যর চাচাকে দেখে তীর্থর মনে হচ্ছিল কোথাও দেখেছে সে মানুষটাকে। অনেক ভেবেচিন্তে মাথায় আসে ফুপির রুমে। হ্যাঁ, ফুপির কাছে একবার এই লোকটার ছবি দেখেছিল সে। তারপরে অনেক ঘেটে ঘুটে আসল সত্য বের করে সে। পরবর্তীতে ফুপির মুখেও শোনে সবটা। সেই থেকে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিল সে। সে তার ফুপিকে দিনের পর দিন এক লোকের জন্য কাঁদতে দেখেছে। কে সেই লোক জানতো না, শুধু জানে লোকটা ফুপির মনের মানুষ, প্রেমিক পুরুষ, তার মা সমতুল্য ফুপির, যার ভালোবাসার মায়া কাটাতে না পেরে আজও বিয়ে করেনি সে। প্রতিবেশী, সমাজ, আশেপাশের মানুষের নানান রকমের কুৎসা মুখ বুজে সয়ে গেছে। এত সৌন্দর্য, এত বড় বাড়ির মেয়ে, অথচ একটা বিয়ে আর সংসারের সৌভাগ্য হলো না। মেয়ের মধ্যে নিশ্চয়ই কোনো খামতি আছে। ফুপি কোনো দিন তাদের ভুল ভাঙিয়ে দেয়নি, নীরবে সয়ে গেছে সবটা। এমনকি পরিবারের মানুষজনও কম চাপ দেয়নি। সে কত ঝড় ঝাপটা পার করতে হয়েছে তার প্রিয় ফুপিকে। আর সেই লোক বিয়ে করে সংসার পেতেছে, স্ত্রী সন্তান নিয়ে সুখে জীবনযাপন করে গেছে তার ফুপিকে ভুলে। তীর্থ পারেনি প্রতিশোধের নেশায় মত্ত না হয়ে। তুর্যকে সে এখন বন্ধুই মানে, কিন্তু এই সাজা তাদের প্রাপ্য। যা হয়েছে সেই সব তাদের প্রাপ্য। তার পরিকল্পনা ওই পরিবারের কোনো মেয়েকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে বিয়ের আশা দিয়ে শেষে ধোঁকা দেওয়ার, ঠিক যেভাবে তার ফুপিকে দিয়েছে ওই লোকটা। তুর্যর বোন তৃষা আগে থেকেই তীর্থর প্রেমে পাগল ছিল। তীর্থ তা জানত। তার বিশেষ কোনো অনুভূতি ছিল না তৃষার প্রতি, কিন্তু বন্ধুর বোন বলে কিছু বলতেও পারত না। ওইসব জানার পর ইচ্ছাকৃত তৃষার প্রেমে সায় দেয়, তার সাথে ভালোবাসার নাটক করে। কিন্তু এইসবের মাঝে একদিন সৃজার দেখা পায় সে। তাকে দেখার পর অদ্ভুত এক অনুভূতি জন্ম নেয়, যার অর্থ সে এখনও খুঁজে পায় না। তবে সেদিন ফুপির জন্য এক সন্তানসহ বিপত্নিক লোকের বিয়ের প্রস্তাব আসলে অপমানে ফুপির রুমে গিয়ে মুখ লুকিয়ে কাঁদছিল। তীর্থ তা দেখে মাথা গরম হয়ে যায়, সামলাতে পারেনি নিজেকে। প্রতিশোধের আগুন ভেতরে ভেতরে আরও প্রকট হয়। কি করবে ভাবতে ভাবতে হঠাৎ সৃজাকে অপহরণ করে ফেলে সে, তুলে নিয়ে যায় কোথাও। তারপরে যা করার করল, নিজের সবচেয়ে নিকৃষ্ট রূপ দেখালো সৃজাকে। সব রাগ তার উপরে ছাড়ল। প্রতিশোধের আগুন অনেকটা নেভালো সৃজার ভেতরে নিজেকে জোরপূর্বক জাহির করে। তীর্থ চাইলেই তৃষার সাথে করতে পারত সেই কাজ, কিন্তু তার মন সায় দেয়নি। এসবে তার মাথায় খালি সৃজার নামটাই মাথায় এসেছে। ওর মুখটাই চোখের সামনে ভেসেছে, যেন নিজের সাথে এমন ঘনিষ্ঠ মুহূর্ত সৃজা ছাড়া আর কারোর সাথে কল্পনাই করতে পারে না সে। তা হোক বিয়ের আগে কিংবা পরে। সে অনুযায়ী সৃজার চাচার অপরাধে সে শাস্তি পেল তীর্থর কাছ থেকে। অথচ এই কথা সে জানেই না। সৃজা কার ভুলে শাস্তি পেয়েছে এই কথা সে আজও জানে না। আজ তৃষার বিয়ে। তাদের বাড়িটা যেন বাড়ি না, আলো আর বাহারি রঙের এক রাজ্য। গেট থেকে শুরু সবটা। ঝাড়বাতির মতন লাইট ঝুলছে, গাঁদা আর রজনীগন্ধার মালা খিলান বানিয়ে টাঙানো, লাল কার্পেট পাতা ভেতর পর্যন্ত। গেটের সামনে দাঁড়িয়ে দুইজন ছেলেপিলে আতশবাজির স্পার্কলার জ্বালিয়ে ছবি তুলছে। ভেতরে ঢুকলেই কোলাহল। কেউ শাড়ির আঁচল সামলাচ্ছে, কেউ সেলফি তুলছে, কেউ ক্যাটারিংয়ের ছেলেদের উপর চেঁচাচ্ছে।
এই প্লেটগুলো ওই টেবিলে দাও, বরপক্ষ এলে যেন সর্বদা রেডি থাকে। রান্নার দিক থেকে আসছে কাবাব, কোরমা, পোলাওয়ের গন্ধ। বাচ্চারা নতুন জামা পরে দৌড়াচ্ছে। একজন পড়ে গিয়ে কেঁদে উঠতেই তিনজন খালা একসাথে ছুটে গেল। বউ ঘরে বসে তৃষা, খয়েরি লেহেঙ্গা, কপালে টিকলি, নাকে নথ, হাতে চুড়ি আর মেহেন্দির নকশা, মুখে চাপা উত্তেজনা, চোখে আলো। তার বান্ধবীরা ঘিরে রয়েছে তাকে। এই দিকটা তাকাও, লিপস্টিকটা ঠিক করি। উফ, তুই আজ একদম সিনেমার বউ। আজ কিন্তু কাঁদবি না আগে আগে, মেকআপ নষ্ট হবে। তৃষা হেসেই যাচ্ছে। আমি কাঁদবো কেন? আমি তো যাচ্ছি আমার মানুষটার কাছে। তার গলায় যে বিশ্বাস, সেটা শুনেই পাশের খালাও চোখ মুছে বললেন, আল্লাহ তোমাদের সুখে রাখো। অন্যদিকে তীর্থ সাদা পায়জামা পাঞ্জাবি, ওপর দিয়ে কাজ করা শেরওয়ানি টাইপের কোট পরে বসে আছে। পাশে তার বাবা, আত্মীয়রা, কেউ কাঁধে হাত রেখে কথা বলছে, কেউ ছবি তুলছে। সে ভদ্র, শান্ত, হাসি মুখে সবার উত্তর দিচ্ছে। কনে পক্ষের একজন চাচা বললেন, মাশাল্লাহ, ছেলে তো বেশ শান্তশিষ্ট। তীর্থ মাথা নত করে হেসে দিল। যদিও তার ভেতরটা আজ ভীষণ অস্থির। তার উদ্দেশ্য আজ শেষ মুহূর্তে বিয়ে বাতিল করা, কিন্তু তাও কেন জানি অস্থির লাগছে। এর হেতু সে জানে না। কেউ একজন বলল, বরপক্ষের লোকজন এইদিকে আসেন, কাবিনের সাক্ষীরা উপস্থিত থাকবেন। সব ঠিকঠাক করে বিয়ে পড়ানো শুরু করা হয়েছে। সৃজা, তৃষা, বরপক্ষ সবাই আলাদা আলাদা জায়গায়। বউ ঘরে মেকআপ শেষ, লেহেঙ্গা আঁচল ঠিক, হাতে চুড়ি। তৃষার চোখে কেবল একটাই মানুষ, তীর্থ। পোডিয়ামের উপরে ছোট্ট মাইক, পাশে কাবিনের কাগজ। তৃষাকে নামিয়ে আনা হলো নিচে। বউয়ের আসনে বসায় মেয়েরা তাকে। তীর্থ ধীরে ধীরে এসে বসে। তৃষা তার হবু স্বামীকে ফিসফিস কণ্ঠে বলে, আজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। তীর্থ, আপনি কি প্রস্তুত? তীর্থ মাথা হেলে হাসল, মুখে কোনো জবাব দিল না। পাশের আত্মীয়রা তালি দিচ্ছে, শিশুরা হাসছে। মুহূর্তে সৃজা এক কোণে দাঁড়িয়ে, ভেতরে চাপা আতঙ্ক। কেউ দেখছে না, চোখ কাচের মতো জমে গেছে। তার হাতে পানির গ্লাস, কিন্তু ঠোঁটের কাছে আসছে না। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। মাথা কাজ করছে না তার। কাজী সাহেব দোয়া দুরুদ পড়তে শুরু করেছেন। এইসবের মধ্যে না চাইতেও আয়েশা চৌধুরী তার প্রাক্তন প্রেমিক পুরুষ অর্থাৎ সৃজার চাচার সামনে পড়ে গেল। আয়েশা চৌধুরী এতদিন ইচ্ছাকৃত ভাতিজার হবু শ্বশুর বাড়িতে আসেননি, যাতে মাস্টারমশাইয়ের মুখোমুখি হতে না হয়। কিন্তু আজ সম্ভব ছিল না। তবে সামনে পড়বেন না ভেবেছিলেন, সম্ভব হলো না। সৃজার চাচা আয়েশাকে দেখে বাকরুদ্ধ। এত বছর পর এই রমণী তার সামনে। সেই অভিমানী আয়েশার দেখা কোনো দিন পাবে তা তার কল্পনার বাইরে ছিল। বাকরুদ্ধ সে, কোনো কথা উচ্চারণ করতে পারল না। মেয়ে এসে ডাকছে, আব্বু আব্বু, বড় বাবা ডাকছে, চলো চলো। আয়েশা চৌধুরী চোখ ভর্তি অশ্রু নিয়ে সেই মেয়েটার দিকে তাকায়, কেমন যেন করে হাসল। রিশার বাবার বুকটা ধক করে উঠল। মেয়েটাকে আজও ভালোবাসে সে। না চাইতেও এক রমণীকে বিয়ে করতে হয়েছে, যার প্রতি কোনো আবেগ অনুভূতি ছিল না। শুধুমাত্র এতিমনি মেয়েটার নামে কবুল পড়েছিল শুধুমাত্র মানবতার খাতিরে, গ্রামবাসীর লাঞ্ছনা থেকে বাঁচতে। গ্রামের বাড়িতে ওই অচেনা মেয়ের সাথে এক জায়গায় আটকা পড়ে, সেখানেই বিয়ে হয় তাদের। তারপরে সংসার শুরু করলো, সন্তান হলো, কিন্তু সে আর রইল না। ডেলিভারির সময় মারা যায়। এত বছরেও এক বিন্দু ভালোবাসা কমেনি আয়েশার প্রতি তার। আয়েশা যদি প্রেমিক পুরুষের চোখ দুটো মন দিয়ে দেখত, তাহলে বুঝে যেত এইবার আর নিস্তার নেই। যে কোনোভাবে তাকে আপন করে নেবেই সেবারের ব্যর্থ প্রেমিকটা। এইসবের মাঝে হঠাৎ মানুষজনের বিচলিত কণ্ঠ কানে এলো। ভ্রম থেকে ছুটে কি হলো দেখতে গিয়ে এগিয়ে যায়। সৃজা সবার মাঝে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সবাই ধরাধরি করছে। এক আত্মীয় ডাক্তার ছিল, তাই সহজ হলো চিকিৎসা। সে জানালো সৃজা অন্তঃসত্ত্বা। বাজ পড়ল বিয়ে বাড়িতে সবার মাথায়। এই অবিবাহিতা মেয়ে অন্তঃসত্ত্বা হয় কী করে? সবাই হই হই রই রই লাগিয়ে দিয়েছে। টিটকিরি তিরস্কার দিচ্ছে সৃজাকে। না জানি কার সাথে রাসলীলা করেছে। হতবাক তীর্থ ঘর থেকে বের হয়ে সবাইকে থামায়। থামুন, স্ট্রেসের বাচ্চার বাবা আমি। আরেকবার বাজ পড়ল সবার মাথায়। তৃষা হতবাক নেত্রে চেয়ে থাকে, সাথে দুই পরিবার।
কি বলছিস? মাথা খারাপ তোর? তীর্থর মা ফুপিও অবাক হয়ে জানতে চাইল এসব কোন ধরনের কথা, কারণ ফুপি তো শুধু জানতো আজ শেষ মুহূর্তে বিয়ে ভেঙে দেবে তীর্থ। এর বেশি কিছু করেছে জানা ছিল না তো তার। তীর্থ, মাথা ঠিক আছে তোর? আমার বোনের সাথে কি করেছিস তুই? তুর্যর কথায় তীর্থ সবার দিকে এক নজর তাকিয়ে বলল। তুর্যর চাচা সবাইকে শান্ত হতে বলে, কিছু বুঝতে পারছে না যদিও, কিন্তু এত মানুষের সামনে এই নিয়ে আলোচনায় ভাতিজির সম্মান যাবে, পরিবারের সম্মান যাবে, এইটুকু স্পষ্ট। তাই কিছু জনকে বিদায় করে দেয় সুন্দরভাবে। মানুষজন কমলে তারপর সৃজার বাবা বলে, এবার বলো কি বলছিলে, যা বলছিলে সেসবের মানে কি? তীর্থ সবার দিকে এক নজর তাকিয়ে সোফায় মায়ের কোলে মাথা রেখে অচেতন হয়ে পড়ে থাকা সৃজার দিকে তাকায়। তারপরে বলতে শুরু করে, আমার ফুপি আয়েশা চৌধুরী, যে নিজের ভালোবাসার মানুষটাকে বলতে না পেরে আজও বিয়ে করেনি, তাকে ঠকিয়ে সে প্রেমিক দিব্যি বিয়ে সংসার করে গেছে, যা আমি আগে জানতাম না। বছর 3 আগে জানতে পারি সব কিছু, আর জানলাম আমার প্রিয় বন্ধুর চাচা সে প্রতারক লোকটা। আমি সেদিনের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিই। এই বাড়ির কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে তাকে ছেড়ে দেবো অপমান করে, এমনটা ঠিক করেছিলাম। ভাবনা অনুযায়ী তৃষাকে ব্যবহার করি, ওকে আমি কোনোদিন ভালোবাসিনি। সবটা নাটক ছিল, প্ল্যান মতো এগোচ্ছিল সবটা। কিন্তু এই বয়সে এসে এখন আমার ফুপাকে বিয়ে না করায় নানান অপমান লাঞ্ছনার শিকার হতে হয়। সেদিনও তেমনটাই হয়েছিল। রাগ ক্ষোভে স্ত্রীজাকে তুলে নিয়ে যাই বোধহয়, সেখানে যা হওয়ার হয়। স্ত্রীজার প্রতি আমি অন্যায় করেছি, এটা আমি সময়ের সাথে সাথে বুঝতে পারছি। কিন্তু আমি আপনাদের কাছে একবারও ক্ষমা চাইব না। আপনার অপমানের যোগ্য, আমি স্ত্রীজার কাছে ক্ষমা চেয়ে নেব। আর ও যদি জ্ঞান ফেরার পর চায় আমাকে জেলে দিতে, তবে আমি খুশি খুশি চলে যাব, ওর সব কথা মানব। কিন্তু ও না চাইলেও আপনারা আমার একটা ভালো বাঁকা করতে পারবেন না। আমি স্ত্রীজাকে বিয়ে করব, ওকে আর ওর পেটের বাচ্চা দুটি আমার চাই। তুই এটা করতে পারলি আমার সাথে, আমার বোনেদের সাথে? প্রিয় বন্ধু ছিলি তুই। কলার ধরে রাগ নিয়ে বলে তুর্য। তীর্থ কোনো জবাব দেয় না। তৃষা এগিয়ে এসে বলে, এখন বুঝতে পারছি শ্রী কেন বারবার তোমাকে বিয়ে না করতে বলতো আমায়। চরিত্রহীন একটা। আমার বোনের সাথে এত বড় একটা অন্যায় করার আগে একটু বাঁধলো না আপনার? সি, আপনার মতো একটা লোককে ভালোবেসেছিলাম আমি। আপনার জন্য আমার বোনকে আমি কত কষ্ট দিয়ে কথা বলেছি। কেঁদে ওঠে তৃষা। তীর্থ এবারও জবাব দিল না। এই প্রতিক্রিয়ায় স্বাভাবিক সবার। তীর্থর পরিবার লজ্জায় যেন মুখ লুকাতে পারছে না। অনেক সাহস জুগিয়ে সবার সাথে বসে কথা বলতে চাইল, এর সমাধান চাইল। এর মধ্যে রিশা জানায় সে নতুন মা চায়, আর সেটা আয়েশা আন্টি। সবাই অবাক হয়ে তাকায়। অবাক হওয়ার কিচ্ছু নেই। বাবা আমাকে আয়েশা আন্টির কথা বলেছে অনেক আগে। মায়ের সাথে সাথে আরও একজন মহিলাকে খুব সম্মান করে আমার বাবা, আর সে হচ্ছে আয়েশা আন্টি। আমি ওনার ছবি দেখেছি। ওনাকে প্লিজ আমার মা বানিয়ে দাও তোমরা, প্লিজ। রিশার কথায় অবাক হয়ে তাকালো সবাই। আয়েশার পরিবার এসব কথা জানতো না, তবে এবার অন্তত মেয়ের বিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে দেখে হাতছাড়া করতে চাইল না, রাজি হয়ে যায়। আয়েশা কিছু বলার ভাষা খুঁজে পেল না। রিশার বাবাও পণ করে নিয়েছে যেন আয়েশাকে আর ছাড়বে না। এদিকে তীর্থর বাবা মা সৃজার বাড়ির সবাইকে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে অনুরোধ করছে, ক্ষমা চাইছে বারবার তীর্থর হয়ে। সৃজার ভবিষ্যতের কথা ভেবে না চাইতেও সায় দিতে হলো। সৃজা আদো আদো চোখে কোথাও একটা সাইন করেছিল মনে আছে, সাথে কিছু বলতেও বলা হয়েছিল। এরপর যখন চোখ খোলে তখন নিজেকে অচেনা এক রুমে আবিষ্কার করে। উঠতে চেয়ে বোঝে কারোর বুকে আছে সে। তীর্থ তাকে জড়িয়ে ধরেছে গভীর আবেশে। হতবাক সৃজা, মুখে কিছু বলবে তার আগে তীর্থ সৃজার কাছে যা যা করেছে সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নিল, সাথে তাদের বিয়ে হয়ে গেছে এও জানায়। সৃজা প্রথমে মানেনি, কিন্তু তীর্থর অবিরাম ক্ষমা চাওয়া আর তার চাচ্চু আর তীর্থর ফুপির বিয়ে হয়ে গেছে শুনে সব জানতে চায়। তীর্থ সব না জানলেও এইটুকু বলল, আমার ফুপিকে তোমার চাচুর পরিবার পছন্দ হয়েছে, তা ওদের বিয়ে পড়িয়ে দিয়েছে। আর আমি অনুভব করলাম আমি তোমাকে ভালোবাসি তৃষা। তোমার বোনকে ঠকানো উচিত হবে না, তাই সবাইকে জানিয়ে তৃষার অনুমতি নিয়ে তোমাকে বিয়ে করেছে। এখন এই বিয়েতে সবাই খুশি, তুমি প্লিজ মেনে নাও। না নিলেও সমস্যা নেই, আমি তোমাকে আস্তে আস্তে আমার প্রতি ভালোবাসা অনুভব করিয়ে ছাড়ব।
কথাগুলো বলেই তাকে জড়িয়ে নেয়। শান্তশিষ্ট সৃজা প্রথম প্রথম পরিবারের সবাই মেনে নিয়েছে জেনে না চাইতেও থাকে তীর্থের সাথে, কিন্তু সময়ের সাথে সাথে আগের ঘৃণা আর রইল না। বিশেষ করে তীর্থর এত এত ভালোবাসা আর যত্নের ভিড়ে ওইসব আর মনেই থাকলো না তার। ভুলেই গেল আগের সেই বিভীষিকাময় স্মৃতি। তার সংসার হলো, সন্তান এলো, এইভাবে পূর্ণতা পেল তাদের ঘৃণা থেকে শুরু হওয়া গল্পটা।